সালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আলোকিত মানুষের সাথে দীপশিখা সংলাপের 17তম পর্বে আপনারা যে যে স্থান থেকে দেখতেছেন আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ফুরকান কুতুবী, শিক্ষার্থী, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত, অতিথির কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। অতক্ষণে আপনারা কে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন, আমাদেরকে দেখতেছেন, সেটা জানাবেন। আজকে পর্বে আমরা আলোচনা করব অতিথির জীবনের গল্প, বুয়েট লাইফের গল্প, ইঞ্জিনিয়ারিং পড়া কেন জরুরি, নারী শিক্ষা, জাতীয় অর্থনীতিতে নারীদের অবস্থান, নারীদের অবদান, কুতুবদিয়ার নারী শিক্ষাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তারপর হচ্ছে জল এবং বন্যা ব্যবস্থাপনা এবং সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকের পর্বটি সাজানো। আপনারা অনেকেই সংযুক্ত হয়েছেন, যারা দেখতে পাচ্ছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন। আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। সতেরোতম পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন কুতুবদিয়ারের সন্তান, আপনাদের অনেকেরই পরিচিত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, জল এবং বন্যা ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সারা নৌরিন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দেখতেছেন, আমাদের অনুষ্ঠান যারা দেখতেছেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন, এবং আমাদের সাথে অলরেডি সংযুক্ত হয়ে গেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আমাদের শিডিউল প্রশ্নের মধ্যখানে আপনাদের প্রশ্নগুলা নিয়ে আসব। আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। আমাদের সাথে সংযুক্ত হতে পেরে আপনার কেমন লাগলো, বা দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই আপনার কোনো কিছু বলার থাকলে বলবেন। আমাদের সাথে অলরেডি অনেকে সংযুক্ত হয়ে গেছে। আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। অবশ্যই ভালো লাগছে, কোনো সন্দেহ নাই। কেননা হচ্ছে গিয়ে এইটা একটা ফোরাম, যেটা আমি বলতে পারি যে অনেকদিন ধরে কানেক্টেড হওয়ার ইচ্ছা আমার ছিল। কিন্তু বিভিন্ন কারণে কখনো আমি এই অনুষ্ঠানগুলোতে অফলাইনে কখনো আমি আসলে এঙ্গেজ হতে পারিনি। ইট ওয়াজ অলওয়েজ মাই ফল্ট ফ্রম মাই সাইড। তো আমার আব্বা আম্মা উনারা পেরেছেন। আমার মামারা উনারা প্রত্যেকবার এরকম আমি শুনেছি আপনাদের বিভিন্ন অ্যানুয়াল প্রোগ্রামগুলো যখন হতো এরকম হতো। তো সেটা যেহেতু হতে পারেনি, সেটা কেন হতে পারেনি অবশ্যই আমি ডিটেইলসে বলবো যখন নারী শিক্ষার ব্যাপারটা আসবে, তখনই আমি সেটার সাথে রিলেটেড করে বলার চেষ্টা করে থাকবো। তো জাস্ট শর্টে শুধু এটাই বলছি যে অবশ্যই আমার খুব ভালো লাগছে যে এরকম অ্যাক্টিভিটিস যে হতে পারে, এটা যে কানেকশনের একটা নেটওয়ার্কিং যে আসলে কতটা হেল্পফুল হয়, বেনিফিশিয়াল হয়, সেটা আমার কাছে মনে হচ্ছে যে এখন ইউথ প্রোগ্রামের মাধ্যমে হোক, ইউথ এঙ্গেজমেন্টের মাধ্যমে হোক, সেখানে যে এত অ্যাক্টিভিটিস হয় সেগুলোর সাথে আমাকে অনেক জায়গায় কাজ করতে হয়েছে এ যাবৎকাল, কিন্তু কখনো কুতুবদিয়ার এই দীপশিখার সাথে কাজ করার সম্ভাবনা আমার জন্য তৈরি হয়নি। তো আমি আশা করি যে এখন এইটা থেকে জাস্ট আমার যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়ে আমরাও গর্বিত। আপনারা যারা সংযুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা অতিথির কাছে তুলে ধরবো। আমাদের অলরেডি অনেকে সংযুক্ত হয়ে গেছেন। আশরাফুল হক নামের একজন আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, গিয়াসউদ্দিন নামের একজন আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আসিয়াম নামের একজন ঢাকা থেকে আপনাকে দেখতেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আব্দুল মান্নান, স্যার, হোপ ইউ অল ইউর ফ্যামিলি আর ওয়েল ফ্রম লন্ডন। লন্ডন থেকে একজন দেখতেছেন, আব্দুল মান্নান স্যার।
সকলকেই আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত। আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে সেটা জানাবেন। আমরা শুরুতেই শুনবো আপনার ছোটকাল থেকে আপনার আপনার জন্ম, আপনার স্কুল কলেজ এবং আজকের দিন পর্যন্ত বুয়েট লাইফ থেকে শুরু করে সেটা আমরা শুনবো। আচ্ছা, খুব ভালো লাগলো যে আপনারা প্রথম থেকে থাকতে পারছে। স্পেশালি আমি থ্যাংক ইউ দিব আব্দুল মান্নান মামাকে। উনি আমার মামা হন। উনার আমার যে এডুকেশনের ব্যাকগ্রাউন্ড আমি বলবো, সেখানে মামার ভূমিকা অনেকটুকু, অনেক কিছু আমি শিখছি মামার কাছ থেকে। লাইফে আসলে শিখার কখনো কোনো শেষ নাই। সেটা যেভাবেই হোক, সেভাবে আমি আসলে সব সময় সাপোর্ট পেয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, দ্যাটস রাইট। তো আমার আসলে তেমন কিছু বলবো না, আমি এই কারণে বলছি, কারণ আমি মনে করি যে আমি আসলে হচ্ছে গিয়ে যারা সুবিধাপ্রাপ্ত যেসব যেই মানে আমি হচ্ছে ওয়ান অফ দ্যাম যারা হচ্ছে গিয়ে সবকিছু সবসময় সুবিধা পেয়ে এসেছি। মানে আমাকে কখনো কোনো স্ট্রাগল ফেস করতে হয়নি। আমাকে কখনো যে জাস্ট আমাকে আমাকে কম্পিটিশনের মধ্যে জাস্ট কম্পিট করতে হয়েছে, নাথিং এলস। সো এই সাইড থেকে আমার জাস্ট যদি বলার থাকে যে আমার বাবা ছিলেন কুতুবদিয়া থেকে আসা প্রফেসর। উনি পিএইচডি করেন হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্সে। সো উনি বুয়েটের প্রফেসর ছিলেন। তো সেই সুবাদে বলি, কিংবা আমার মাও ম্যাথমেটিক্সের ছিলেন। সো এই কারণে হচ্ছে গিয়ে আমার কাছে টিচিং এর ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি স্ট্রং ছিল। সো যে কোনো রকম প্রবলেম হতো, সেগুলোর দিক থেকেও কোনো রকম অসুবিধা আসলে ফেস করিনি। তো সেই দিক দিয়ে আমি বলবো যে আমি পড়েছি এ কারণে বুয়েটের স্কুলে। এটা একটা শুধুমাত্র বুয়েটের ফ্যাকাল্টি কিংবা স্টাফ তাদের জন্য যে স্কুলটা থাকে, সেই স্কুল থেকে হচ্ছে গিয়ে আমার যাত্রা শুরু। কিন্তু সবাই যেরকম, সবার জার্নি আসলে ইউনিক। এই ওয়ার্ল্ডে কারোর সাথে আসলে কারো তুলনা আসলে ঠিক করা উচিতও হবে না, কিংবা করাও যাবে না। সো এই ইউনিক জার্নিগুলোর মধ্যে দিয়ে যেটা বলি, যে আমি যেরকম প্রথমে শুনলাম হচ্ছে গিয়ে নাসিম আঙ্কেলের কথাগুলো শুনছিলাম, উনার চিটাং কলেজে আসা। আমার আব্বাদের স্ট্রাগলিং এর গল্পগুলো শুনেছি, তারা কিভাবে কুতুবদিয়া স্কুল থেকে এসে ফার্স্ট চিটাং কলেজে আসলেন, তাদের যে অভিজ্ঞতা, আমাকে সেই ফেজটা তাদের মতো করে ফেস করতে হয়নি, ট্রু, কিন্তু আমার মতো করে ফেস করতে হয়েছে। আমি যদি উদাহরণ হিসাবে বলি, যে আমার স্কুল যেমন বুয়েটের স্কুলটা ছিল, নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল। তো সেই স্কুল থেকে আমি কলেজে যেতে হয়, আমি তখন কলেজে চান্স পাই হচ্ছে গিয়ে ভিকারুননিসা স্কুলে, কলেজে। সো ভিকারুননিসা কলেজে যখন আমি চান্স পেলাম, আমার কাছে যেই জিনিসটা, আমার আব্বাদের ফিলিংস ছিল চিটাং কলেজে এসে, যে একটা বড় কলেজে পড়ার যে একটা চেঞ্জ, সেই চেঞ্জটা কেউ পজিটিভলি নিতে পারে, কেউ নেগেটিভলি নিতে পারে। সো অনেকে ডিরেইলড হয়ে যায়, অনেকে হচ্ছে গিয়ে সেখান থেকে আবার অনেক লার্নিং নেয়। সো ফার আমার জন্য যেটা সবচেয়ে বেশি বেস্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি সবকিছু ওয়াজ আ পার্ট অফ মাই লার্নিং। সো কলেজে যখন আমি ফার্স্ট গেলাম, এটা যেটা বললাম, যে একটা ছোট স্কুল থেকে সবাই যখন কলেজে যায়, একদম আমার কাছে তখন মনে হলো আসলে আমি এই পৃথিবীতে কতটা ক্ষুদ্র। যখন স্কুলে পড়তাম তখন এভরিবডি নিউ মি, না? আমরা স্কুলে যখন পড়ি, সব টিচাররা আমাদেরকে চিনে। আমাদের তখন আমরা এই ফিলিংসটা আসে না যে উই আর নোবডি। সো একটা বড় কলেজে যাওয়ার এটাই একটা ব্যাপার, যে আমাকে আসলে কম্পিট করে আই হ্যাভ টু বি সামবডি টু বি রিকগনাইজড সামডে। সো এই ফিলিংসটা ফার্স্ট কাজ করে, যে হ্যাঁ, কলেজে এখন আমাকে কেউ চিনছে না, কিন্তু জাস্ট আমি যদি গো উইথ দ্য ফ্লো না করে, ইফ আই ক্যান কন্ট্রোল মাই সেলফ ফ্রম দ্য ডিরেইলড এনভায়রনমেন্ট, তাহলেই হচ্ছে গিয়ে ইনশাল্লাহ এক সময় রিকগনিশন অটোমেটিক্যালি আসবে। সো সেই দিক দিয়ে চিন্তা করে বলা, যে কলেজটাতে আমার প্রচুর লার্নিং হলো। সেখান থেকে আমি একটু তারপরে একটু বড় আহ, করে, জি, কথা শুনতে অসুবিধা হচ্ছে? একটু, জি একটু। আচ্ছা, ওকে। তো সেখান থেকে হচ্ছে গিয়ে এরপরে সরাসরি হচ্ছে গিয়ে বুয়েটের অ্যাডমিশন টেস্ট, এবং অ্যাডমিশন টেস্টের লার্নিং এর ক্ষেত্রে যদি আমি এরকম করে বলি, যে আমি বারবার বলেছি আমার সব সুবিধা সব সময় ছিল, কিন্তু সুবিধা থাকলে সে সুবিধাটাকে তো নিজের মতো করে ইউজ করতে হবে। মানে আমাকে তো কেউ পড়াই দিতে পারবে না। আমার পড়া আমাকেই করতে হবে। আমার আশপাশের এনভায়রনমেন্ট যতই ভালো থাকুক, আমাকে তো কম্পিট করতে হবে হোল বাংলাদেশের সাথেই। সো ওই জিনিসটার ফিলিংসটা আসলে আসে নাই। আমি বলব যে আমি যখন বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, যেটা বললাম যে সুবিধা প্রাপ্ত হলে যে অসুবিধাটা হয়, সে অসুবিধা হচ্ছে গিয়ে সবকিছু গ্রান্টেড মনে হয়, সো ইজি মনে হয়। সো সেই ইজিনেস এর ফিলিংসটা পুরোপুরি চলে যায় যখন আমি বুয়েট অ্যাডমিশন টেস্টে কোনো ভালো সাবজেক্ট পাই না।
তখন বুঝতে পারি যে আসলে লাইফ যেভাবে আমি চিন্তা করেছিলাম একটু পড়লেই হয়ে যাচ্ছে, যে কোনো কিছুতে একটু জাস্ট এফোর্ট দিলে, লাস্ট 1 মান্থ এফোর্ট দিলাম, তাতেই দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাডমিশন টেস্ট ইজ নট লাইক দ্যাট এট অল। অ্যাডমিশন টেস্টের ওখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং হতে হয়। সো আই ওয়াজ উইক ইন দ্যাট পার্সপেক্টিভ। তো সেই হিসাবে আমার আব্বার প্রথমে মনও খুব খারাপ ছিল যে হ্যাঁ, এটা নতুন কত একটা সালের সুবিধা কথা? দিল। এটা আমি বলছি হচ্ছে 99 এর কথা। আমি 95 এ হচ্ছে ম্যাট্রিক দেই, 97 এ ম্যাট্রিক দেই, 99 এ হচ্ছে গিয়ে আমি ইন্টারমিডিয়েট দেই। সো আমরা বুয়েটে ভর্তি হই হচ্ছে 99 ব্যাচ বলে বুয়েটে। সো 99 ব্যাচে আমি ভর্তি পরীক্ষা দেই আরকি। সো যেটা বললাম যে ভালো সাবজেক্ট না পাওয়ার একটা প্রথমেই হচ্ছে গিয়ে একটা লার্নিং, মানে সবকিছুকে আমি মনে করি এটা লার্নিং, যে হ্যাঁ তার মানে আসলে ভালো ভালো ভাবে যদি প্রিপারেশন না থাকে আসলে ভালো জিনিস পাওয়া যায় না, এত ইজি গোয়িং না আরকি। সো প্রত্যেকটা লাইফে আস্তে আস্তে প্রথমটা যত ইজি ছিল, আস্তে আস্তে হার্ডেল গুলো তত বেশি, হার্ডেল গুলো তখন আমি বুঝতে শুরু করলাম, রিয়েলিটি বা ম্যাচুরিটি যেটা আস্তে আস্তে একটু একটু আসা শুরু করলো। সো সাবজেক্টে প্রথমে মন খারাপ হলো, দেখা গেল যে আস্তে আস্তে সাবজেক্টে যখন ভালো করা শুরু করলাম, তখন আবার স্বপ্ন দেখা শুরু করলাম যে হ্যাঁ, যদি আমি ফার্স্ট হতে পারি, দেন দেয়ার ইজ এ পসিবিলিটি আই ক্যান বি আ ফ্যাকাল্টি অফ বুয়েট, যেটা আমার জন্য খুব ইজি হবে, লাইফটা অনেক ইজি হয়ে যাবে আমার জন্য যদি আমি একটু কষ্টটা করতে পারি। কিন্তু আমি বলবো যে আই ওয়াজ সো অ্যারোগ্যান্ট এট দ্যাট টাইম, মানে আমার যখন রেজাল্ট ভালো হচ্ছে ভালো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল যে সো ইজি, আমি ইজিলি ফ্যাকাল্টি হয়ে যাবো, ইটস নট এ বিগ ডিল এট অল। কিন্তু আমার যে জিনিসটা হয়, আমার আমার বিয়ে হয়ে যায় পাশ করার আগে, সেখানে আমার বেবি হয়, সো অনেক কিছু মিলায় আমি ফার্স্ট ছিলাম, আমি আমার ব্যাচে ফার্স্ট ছিলাম, কিন্তু আমার মার্কস ছিল কম। সো এরকম হয় না যে অনার্স মার্ক পেল না, আমার থেকে অন্য কেউ ভালো করতে পারলো না ঠিকই, কিন্তু আমি অনার্স মিস করি। এবং অনার্স মিস করার কারণে যেটা আমি বললাম যে আই ওয়াজ সো অ্যারোগ্যান্ট, যে এবং সো অবভিয়াস যে আমি তো ফ্যাকাল্টি হবই, মানে একটা যেই জিনিসটা কাজ করে না ইম্যাচিউর হলে। সো ওখানে গিয়ে দেখা গেল যে আমার ডিপার্টমেন্ট যেখান থেকে আমি পাশ করি, দে ডিসাইডেড যে এই ব্যাচের রেজাল্ট ভালো না, সো উই আর নট গোয়িং টু টেক এনি ফ্যাকাল্টি। সো প্রথম ধাক্কাটা আমি বলবো যে আমি ওখানে প্রথম ধাক্কাটা পাই, যে হ্যাঁ, যেটা আসলে খুব অবভিয়াস মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ সাম আদার প্ল্যানস হুইচ মাইট বি বেটার, বাট এট দ্যাট পয়েন্ট আই ডিডন্ট নো দ্যাট, রাইট? যে আমার কাছে মনে হচ্ছে যে আমি ফ্যাকাল্টি হতে পারলাম না, দেন নো বিগ ডিল, আমি করব না, মানে আমি আর দরকার নাই আমার, টিচার হতে পারছি না, ওকে, লিভ ইট। সো আই ডিসাইডেড টু বি আ হাউসওয়াইফ, আ কমপ্লিট, মানে যেটা বলে হচ্ছে কি আমি ফুল মনোযোগ দিলাম আমার ফ্যামিলির দিকে। এতদিন আমার মেয়েকে অনেক ডিপ্রাইভ করে করে পড়াশোনা করছি, ওকে ওর দাদিকে পালতে হচ্ছে, ওকে আমার মাকে পালতে হচ্ছে। সো সেখান থেকে আমি তখন ফুললি কনসেন্ট্রেট করলাম হচ্ছে কি আমার মেয়ের দিকে, এবং ফুল 3 ইয়ার্স আই ডিড নাথিং, কোনো কিছু করলাম না। এবং আই ডিসাইডেড, আমার তখন আমি জানি না আমার ফিউচারটা আসলে কি হবে। সো আমি যখন, আমার হাজবেন্ড তখন পিএইচডি করতে চলে যায় বাইরে, এবং তার সাথে আমি অ্যাকম্পেনি করি, যেখানে এই আমাকে ফার্স্টে যেই মান্নান মামার কথা বললেন, আব্দুল মান্নান ফ্রম লন্ডন, উনার সাথে থাকার, উনার সাথে আমরা শেয়ারিং এ থাকা শুরু করি। সো ইট ওয়াজ এ, মানে খুব ভালো একটা অভিজ্ঞতা আমি বলবো, যে আহ, আহ, বাইরে গিয়ে প্রথম আমি আসলে, দেশের বাইরে যাচ্ছি না, তখন হচ্ছে গিয়ে খুব ভালনারেবল মনে হয় নিজেকে, যে আমার দেশে তো আমি রাজার মতো, আই ক্যান ডু এনিথিং, কিন্তু বাইরে যখন যাই তখন কিন্তু আমার সেই ফিলিংসটা থাকে না। সো তখন বোঝা যায় যে মানুষ যখন আসলে সেকেন্ডারি সিটিজেন হিসেবে বাইরে কোথাও যায়, তাদের আসলে তারা খুব ভালনারেবল থাকে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে মামার সাপোর্টটা খুব বেশি ছিল, যে মামা প্রচন্ড সাপোর্ট দেন, এবং আমাদের রেজা মামা বলে আরেকজন ছিলেন, উনি মেন্টাল সাপোর্টের দিক থেকে যদি বলি, উনার থেকে অনেক রকম এনকারেজমেন্ট পাই। সো এনি হাউ, ওখান থেকে 3 বছর পরে ব্যাক করে চলে আসি। ব্যাক করে চলে এসে তো আমি এখন বসে থাকবো খামাখা, কারণ বাংলাদেশে ব্যাক করলে কিন্তু আই হ্যাভ মাই ফ্যামিলি সাপোর্ট না। তখন মনে হয় যে আমি খামাখা কেন আমি সময়টা নষ্ট করছি, ওয়াই ডোন্ট আই ডু দ্য মাস্টার্স। আমার কিন্তু ক্যারিয়ারের কিন্তু তখন কোনো ইচ্ছা নাই, কারণ আই নো দ্যাট আমি আসলে ফ্যাকাল্টি হওয়া ছাড়া আমি আসলে অন্য কোনো জব আমার ফ্যামিলির সাথে সুইটেবল হচ্ছিল না। কারণ ইঞ্জিনিয়ারদের, এটা আমি পরে অংশ হয়তো বা আসবে, যে অনেক অনেক টাইম এঙ্গেজমেন্ট লাগে, অনেক ডেডিকেশন লাগে, যেটা দিতে গেলে ফ্যামিলি অনেক সময় ফ্যামিলিকে ডিপ্রাইভ করার অবস্থা চলে আসে। সো এই জিনিসগুলা থেকে আই ওয়াজ সো কনফিউজ এট দ্যাট টাইম, যে আমি মেবি পারবো না, আমি তাই আউটসাইডে কোনো রকম
কোনো রকম প্রফেশনাল এঙ্গেজমেন্টে না গিয়ে আমি মাস্টার্স শুরু করি। সো মাস্টার্স যখন শুরু করি তখন আমার হাজবেন্ড হচ্ছে বুয়েটেরই প্রফেসর। সো বুয়েটে ও থাকার কারণে আসলে আমার জন্য মাস্টার্স করাটা সোজা ছিল, যে একই এরিয়ায় থাকছি, সেখানে জাস্ট অনেকটা স্কুল লাইফের মতো একটু করে গেলাম, পড়াশোনা করে চলে আসলাম। তো আমার জন্য বললাম যে আমার লাইফটা ওয়াজ অলওয়েজ ইজি। সো ওই কারণে আমি মাস্টার্সটা কমপ্লিট করি। যখন মাস্টার্স কমপ্লিট করি তখন আবার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়, আই মাস্ট সে, যে আমাকে তখন বলে যে ওয়াই ডোন্ট ইউ ট্রাই, মানে আমি কেন আবার ফ্যাকাল্টি হওয়ার যেই টিচার নিয়োগ হয় সেই টিচার নিয়োগে আমি কেন আরেকবার ট্রাই করি না। সো আমি তো বললাম যে প্রথমবার যখন রিজেক্ট হয়েছে, আমি আই ওয়াজ নেভার অন দ্য সিনারিও যে আমি আর প্রফেশনাল কোনো ইয়ে করছি না, আমি কমপ্লিটলি চেঞ্জ হয়ে কমপ্লিটলি এখানে চলে আসবো, হয়তো আমি যেটা বললাম যে আমি ক্যারিয়ারটাকে আমার ক্যারিয়ার হিসেবে নিব না। সো এই আইডিয়া থেকে শুরু করলাম ঠিকই, কিন্তু মাস্টার্স করার পরে ওয়াই নট ট্রাই, অসুবিধা তো নেই। সো আমি ট্রাই করলাম এবং এতটা এনকারেজমেন্ট সবার কাছ থেকে পেলাম যে অ্যাজ ইফ আমার তখন যেটা বললাম যেই ফিলিংস অ্যারোগেন্সটা আগে ছিল না, যে আমি আই ক্যান বি এনিওয়ান আই ওয়ান্ট, মানে আমি যাই চাই সেটাই আমি পাবো, সেই ওই ওই ইয়েটা কিন্তু ততদিনে আমার ভেঙে গেছে। আমার মধ্যে কিন্তু তখন ওই অ্যারোগেন্সটা পুরাপুরি নাই, যে আমি জানি যে আসলে আমাকে কম্পিট করেই পেতে হবে, আমার জন্য আসলে ইজি গোয়িং না। সো আমি তখন ফাইট দেওয়া শুরু করলাম যে যতটুকু ভালো করা যায়, যতটুকু এক্সেল করা সম্ভব আমার সাইড থেকে আমি সেরকম করতে পারি। তো এনি হাউ, তো যখন ইন্টারভিউতে ইয়ে করি, সেকেন্ড টাইম ইন্টারভিউতে আমি আবার রিজেক্ট হই, কারণ আমার থেকেও ভালো ক্যান্ডিডেট আছে। সো যেটা বললাম যে পসিবিলিটি ক্রিয়েট হয়, পসিবিলিটি নালিফাইড হয়, পসিবিলিটি একবার ক্রিয়েট হয়, একবার নালিফাইড হয়। সো এটা এটা পার্ট অফ লাইফ। এটা ওই এখন এখানে বসে আমার জন্য বলা যতটা সহজ, তখন ওই মোমেন্টে আমি যখন রিজেকশন হচ্ছে তখন কিন্তু ইট ওয়াজ ডিফিকাল্ট। হ্যাঁ, সবার জন্য এটা একটা হার্ডেল টাইম, যে একটা মানে ধৈর্য ধরে রাখা, কিংবা আবার ড্রিম দেখা যে আই ক্যান বি সামওয়ান ওয়ান ডে, এই জিনিসটা তখন কিন্তু অতটা ইজি না। সো এনি হাউ, আমি যেটা বললাম যে আমার সুবিধা ছিল, আমার হাজবেন্ড যেহেতু বুয়েটেরই ছিল, বুয়েটে কখন নিয়োগ হচ্ছে আই নিউ, আমি জানতাম। সো আমার কোনো, এটা তখন একটা ছেলে খেলার মধ্যে ব্যাপারটা চলে আসলো, যে আমি প্রত্যেকবার ইন্টারভিউ কল করবে আমি যাব। এরপরে এমন একটা মজা করতাম যে মনে বলতাম এভাবে যে এখন একটা কোচিং সেন্টার যদি খোলা হয়, ইন্টারভিউ বোর্ডে কি কি জিজ্ঞেস করে, আই নো এভরিথিং, কারণ অলরেডি আমি 2বার রিজেক্টেড। সো থার্ড টাইম আবার যখন হয় তখন হচ্ছে গিয়ে সেইবার আমাকে তারা সিলেক্ট করে, কারণ তখন ওই সময় আমার থেকে বেটার কোনো ক্যান্ডিডেট ছিল না, কারণ আমি বাই দ্যাট টাইম আমার মাস্টার্স শেষ, বাই দ্যাট টাইম আমি যেটা বললাম যে আমার আগের রেজাল্টে হচ্ছে ফার্স্ট হিসাবে আছি। এগুলো তখন ম্যাটার করলো, কিন্তু এই এই জিনিসটাই কিন্তু আগের, মানে প্রথম 2বার যেটা বললাম যে প্রথম 2বার কিন্তু আমার চেয়েও বেটার ক্যান্ডিডেট ছিল। সো আই কুডন্ট কম্পিট দ্যাম ইন দ্যাট পার্সপেক্টিভ, মানে ফ্রম মাই সাইড। সো এনি হাউ, থার্ডে যখন ফ্যাকাল্টি হিসাবে হলো তখন হচ্ছে গিয়ে ওকে, আমার জন্য যেটা বললাম যে ফ্যাকাল্টি হিসেবে হওয়ার পরে অবশ্যই ভালো লাগা কাজ করে, যে একটা আবার ড্রিম দেখা শুরু করলাম যে হ্যাঁ আমি আসলে আই ক্যান বি রিসার্চার, মেবি মেবি এটাই আমার জন্য অনেক ভালো। সো আই স্টার্টেড টু লাভ মাই জব ফ্রম দ্যাট অন। কারণ আমি বারবার বলেছি আমার আমার হিস্ট্রি অন্যদের সাথে মিলবে না, কারণ আমি সুবিধাপ্রাপ্তদের একজন, আমার অলওয়েজ ফ্যামিলি সাপোর্ট ছিল, যে জিনিসটা সবার থাকে না। ট্রুলি স্পিকিং সেটা সবার থাকে না। আমার যে কোনো প্রবলেম হতো, আমাদের ইঞ্জিনিয়ারিং সাইডে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রচন্ড ফিল্ড ওয়ার্ক থাকে। সো ফিল্ড ওয়ার্ক গুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফ্যামিলির কাউকে না কাউকে সাপোর্ট দিতে হয়েছে। সো আমি যদি সময় পাই আমি হয়তো বা কিছু ইয়ে শেয়ার করব, যে আসলে যেটা বলছিলে যে নারী শিক্ষার উন্নয়নে কি করা যেতে পারে। সো হার্ডেল অ্যাজ এ নারী অলওয়েজ উইল বি দেয়ার। আমি কিভাবে কম্পিট করব, আমি কিভাবে আমার এনাবল এনভায়রনমেন্ট তৈরি করব। সো এই জিনিসটা অনেকটুকু ফোর্সি করে আসলে আগাতে হয়, যে চট করে আমি একটা জিনিস একটা রিস্ক নিতে পারি না, যেটা অনেকে পারে, অনেকে রিস্ক নিয়ে কাজ করে আগায় যেতে পারে। আমি সেখানে রিস্ক নেওয়ার আগে আমাকে 10বার চিন্তা করতে হয় যে আমি আসলে কি এটা পারবো, না পারলে আসলে কতটুকু করব। সো খুব বেশি বলা হয়ে গেল। সো দ্যাট ইজ হাউ আমি তারপরে এরপরে পিএইচডি আপনি, করি। হ্যাঁ, জি জি ক্যারিয়ার, ওকে। জি আচ্ছা, আপনার না যেটা পিএইচডিটা শুনতে বলছিলাম যে আমার চাচ্ছিলাম। ক্যারিয়ারে হ্যাঁ, যেটা বললাম যে একটা 3 বছরের ব্রেক আছে। সো আমি যখন পিএইচডি তে যাই, আমার জন্য জিনিসটা খুব কঠিন ছিল। কারণ হচ্ছে গিয়ে সবকিছুর একটা বয়স থাকে।
যেটা অনেক সহজ আর্লি স্টেজে করা, সেটা কিন্তু লেট যত হবে তত কিন্তু আরো কঠিন হতে থাকে। সো আমার পিএইচডি করা, যেটা বলবো যে আমার বয়সী যারা, তাদের পিএইচডি করতে হয়তো বা 3 বছর 4 বছর লেগেছে, আমার কিন্তু লাগে 6.5 বছর। সো আমি 6.5 বছর ধরে পিএইচডি করি। এবং এই ক্ষেত্রে আই মাস্ট সে, আমি বারবার বলছিলাম যে ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে পসিবল হয় না। আমার যিনি প্রফেসর হাজবেন্ডের কথা আমি বলছি না বারবার, ওই প্রফেসর সাহেব ফুললি কুক হিসাবে আমার সাথে আমার পিএইচডির সময় বাইরে কাজ, মানে বাইরে ছিলেন যখন, হি টুক কেয়ার অফ মাই কিড, হি টুক কেয়ার অফ দ্য মানে রান্না বান্না এভরিথিং। আমি জাস্ট কনসেন্ট্রেশন দিয়ে খালি পড়াশোনা করেছি। আমাকে চিন্তাও করতে হয় নাই এসে এখন কি রান্না হবে, আমাকে চিন্তাও করতে হয় না স্কুল থেকে বাচ্চাটাকে আনতে হবে কি হবে না। সো এই জিনিসগুলো যদি না হতো সাউন্ডলি, আসলে একটা পিএইচডি করা ইটস নট সো ইজি। সো আই মাস্ট সে যে আসলে মেয়েদের ক্ষেত্রে একটা সাপোর্ট ছাড়া একা একা আগাতে হলেও অনেক কিছু ক্রস করতে হয় আর কি। সো এটাই হচ্ছে শর্টে, যে আমার জাস্ট পিএইচডিটা শেষ হয় 2017-এ। দেন অন আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আছি, এতটুকুই। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। অনেকেই আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছেন, অনেকেই দেখতে পাচ্ছেন, অনেকেই কমেন্ট করেছেন। আমি কমেন্ট গুলা একটু নিয়ে আসার চেষ্টা করব। আমাদেরকে কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন। অনুষ্ঠানটা যদি মনে হয় আপনার শেয়ার করা দরকার, তাহলে আপনারা শেয়ার করে দিবেন অনুষ্ঠানটা, যাতে সবাই দেখার সুযোগ পায়। রেজাউল করিম নামের একজন সাতকানিয়া থেকে আপনাকে সালাম জানিয়েছেন। দীপশিকার বর্তমান আহ সভাপতি আব্দুল মজিদ আপনাকে সালাম জানিয়েছেন। একজন আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। দীপশিকার সাবেক সেক্রেটারি ইমরান হাকিমুল্লাহ আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। ইউসুফ হুসাইন শিকদার, ইউসুফ মামা খুব ভালো হচ্ছে, আপনাকে কমেন্টে এটা জানিয়েছেন। ইসমাইল জুবাইরুল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। ফাতেমা তুজ্জোহরা তামান্না এখান থেকে দেখতেছেন। আমাদের বিগত পর্বের একজন অতিথি, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সাব্বির আহমেদ চৌধুরী। সাবজেক্ট কোনো ব্যাপার নয় সেটা জানিয়েছেন, একজন কমেন্ট করেছেন। আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন, এবং অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন। চট্টগ্রাম থেকে একজন দেখতেছেন, আরো অনেকেই দেখতেছেন। সব কমেন্ট আমরা নিয়ে আসবো, সময়ে আপনাদের প্রশ্নগুলোও নিয়ে আসবো। তার আগে আমরা আপনারা কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখতেছেন, কে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন সেটা জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনবো হচ্ছে যে আপনার এই যে নারী শিক্ষা, জাতীয় অর্থনীতিতে নারীর অবদান, এবং হচ্ছে নারীদের যে বাধা বিপত্তি শিক্ষার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সেটা নিয়ে আপনার কাছে আমরা আপনার মতামতটা শুনবো। আচ্ছা, যদি আমাকে একটু অ্যালাউ করেন, আমি একটা জাস্ট ছবি শেয়ার করে কথাটা বলতে চাই, যদি আমাকে একটু অ্যালাউ করেন। শিওর, সেটা কি শিওর ভাই। সম্ভব? হ্যাঁ, শিওর ভাই। আচ্ছা, আমি পারমিট দিচ্ছি। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা দিয়ে শুরু করব ফার্স্ট, যে এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল ইস্যুস। হ্যাঁ, যে আমরা হুম। যতই বলি যে হ্যাঁ মেয়েরা এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার জন্য অনেক মানে ওদের এই কালচারাল এই ব্যারিয়ারটা আই মাস্ট সে, যে তাদেরকে সবকিছু মেনটেন করেই তাদেরকে ফেস করতে হয়। সো কম্পিটিশনে একটা মেয়েকে যখন আসতে হয়, সেটা আমি বলবো না পড়াশোনার সময়, যখন আমরা পড়াশোনা করছি তখন কিন্তু আমাদের এই হার্ডেল গুলো থাকে না, কারণ আমাদের মারা টেক কেয়ার অফ এভরিথিং না। তখন আমাদেরকে এই জিনিসগুলো ফেস করতে হয় না। কিন্তু এট ওয়ান পয়েন্ট যদি আমরা ক্যারিয়ারের দিকে আসি, ক্যারিয়ারের সময় কিন্তু এই জিনিসটা ফেস করতেই হয়, যে আমি তখন হচ্ছে কি রেসপন্সিবল পারসন, সো আমি আমার রেসপন্সিবিলিটিকে আসলে ইগনোর করে কখনো আগাতে পারবো না। সো এই ক্ষেত্রে আমি যেমন উদাহরণটা বারবার বলে দিলাম, যে আমার ক্ষেত্রে ব্যাপারটা সবসময় আমি সুবিধাপ্রাপ্ত কেন বলছিলাম, যে এই যে ওয়াশিং এর কাজ, এই যে বললাম যে হাউস হোল্ডের ওয়ার্ক, এগুলো শেয়ার্ড বাই মাই ফ্যামিলি। ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট সময়ে তারা শেয়ার করেছে। যখন আমার হাজবেন্ড আমাকে অ্যাকম্পানি করতে পারেনি, আমার বাবা, আমার বয়স তখন অলরেডি 70-60, একজন 70 একজন 60, দে অ্যাকম্পানিড মি। তারা আমার সাথে বাইরে গিয়ে 3 মাস থেকে পুরা ফ্যামিলি ছেড়ে, তারা সবকিছু তাদের রেসপন্সিবিলিটি ছেড়ে তারা আমার সাথে অ্যাকম্পানি করে। সো এই জিনিসগুলো আসলে আমরা যতই বলি নারী শিক্ষার আসলে প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে, কেন আছে সেটা আমি একটু পরে আসি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যেই ব্যাপারটাকে ফেস করতে হয়, সেটা হচ্ছে ইকুইটি করব না ইকুয়ালিটি করব।
সো আমরা যদি আসলে দেখি যে ওভারঅল অর্থনীতি বলি বা ওভারঅল এটা পুরো হোল ওয়ার্ল্ডের পিকচার, কিন্তু ইটস নট অ্যাবাউট অনলি বাংলাদেশ। আমরা যদি দেশের বাইরেও যাই আমরা কিন্তু সেম সিনারিও দেখব। সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি ইকুয়ালি ট্রিট করতে যাই তাহলে আসলে সবাই সবার পজিশন থেকে একই পজিশনে নাই। যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট পিকচারটাতে বলার চেষ্টা করা হয়েছে না, যে সবাই আসলে আমি ইকুয়ালি ট্রিট করলে সবাই আসলে গিয়ে খেলাটা দেখতে পাচ্ছে না। মানে আমি যে সাকসেসটাকে সাকসেস হিসাবে চিন্তা করছি, আমি যে আউটপুটটা পাচ্ছি কিংবা কন্ট্রিবিউশন চাচ্ছি আমার দেশের জন্য কন্ট্রিবিউট করবে, সেই জিনিসটা যদি আমি বাহ্যিক দৃষ্টিতে দেখি তাহলে আসলে এরকম। কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু বাই দা ওয়ে, কন্ট্রিবিউশন যদি একদম ছোট্ট এই বেগুনি কালারের ছেলেটার মতো হয় তাতেও কিন্তু কন্ট্রিবিউট করা সম্ভব দেশের জন্য। সেটা কিভাবে সম্ভব সেটাই পরে আসছি। কিন্তু যেটা বললাম যে নারী শিক্ষার যদি কোনো আসলে ব্যাপার থাকে তাহলে আমাকে আপাতত যতদিন নারীরা আসলে এগিয়ে আসছে না ততদিন আমাকে আসলে একটু ইকুইটির দিকে যেতে হবে, আমাকে তাকে একটু এক্সট্রা ফেভার দিতে হবে। আমি যে পয়েন্টটাই বারবার রেজ করছিলাম যে ফ্যামিলিকে আসলে যদি আমার ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট ছিল, সেটা যদি ফ্যামিলি সাপোর্ট হিসাবে না থাকে তাহলে অন্তত সেটা থাকতে হবে হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। কোনো না কোনো সাপোর্ট হিসাবে আসলে তাকে একটা এক্সট্রা সাপোর্ট তার জন্য লাগবে। কেন বলি? সিকিউরিটি ইস্যু থাকে। আমরা অনেক সময় বলছি যে আমাদের আসলে চাইল্ড ম্যারেজ আমরা বন্ধ করতে চাচ্ছি, কিন্তু একটা চাইল্ড ম্যারেজের জন্য বাবা মা বাধ্য হন বিকজ অফ দ্য সিকিউরিটি রিজন। এটা আমি সবসময় বলে থাকি সবাইকে, যে আমরা যদি আসলে সিকিউরিটি এনশিওর করতে না পারি ততদিন পর্যন্ত আসলে ইট উড বি টু টাফ। এটা অনেকটা কমন, যদি আমি কমন সিনারিও হিসেবেও দেখি, আমরা শিশু শ্রম বন্ধ করতে চাই, কিন্তু শিশু শ্রম আসলে কেন হয়? তাকে একটা ফ্যামিলি সাপোর্ট দিতে হয় একটা বাচ্চাকে। সে বাচ্চাটার ফ্যামিলি সাপোর্ট যদি আমি এনশিওর করতে না পারি তাহলে আমি শিশু শ্রম আসলে ল দিয়েও বন্ধ করেও আমি আসলে আটকাতে পারবো না। সেটা লুকিয়ে যেদিক থেকে হোক সেদিক থেকেই হবে। সো নারীর শিক্ষার ক্ষেত্রে আমি এই জিনিসটা বলবো যে হ্যাঁ, আমরা প্রাইমারি পর্যন্ত এখন খুব সাকসেসফুলি আমরা প্রাইমারি শিক্ষায় মেয়েরা অনেক আগায় আসছে, কারণ তাদের উপবৃত্তি সিস্টেম আছে। সো উপবৃত্তি করতে গিয়ে ইনফ্যাক্ট কুতুব দিয়ার জন্য আমার কেস স্টাডি কিছু ছিল, সেই কেস স্টাডির মধ্যে এরকম ছিল ব্যাপারটা যে মেয়েরা অনেক শিক্ষিত কিন্তু ছেলেরা না। কেন? কারণ ছেলেদের নুন নুনের মাঠে কাজ করতে হয়, ছেলেদেরকে ফ্যামিলির জন্য কাজ করতে হয়, আর সেখানে মেয়েটা বসে বসে 300 টাকা পায়। সো সেখানে মেয়েটা এই জন্য স্কুলে যাচ্ছে কিন্তু ছেলেটা যাচ্ছে না। সো অপোজিট সিনারিও দেখবো হচ্ছে প্রাইমারি সেক্টরে। সেটা হচ্ছে গিয়ে যেটা বললাম। কিন্তু যত হায়ার স্টাডির দিকে যাব তত যেরকম বললাম যে আস্তে 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 মেয়েদের সংখ্যা কমতে থাকে। সেটার মোস্টলি রিজন হচ্ছে গিয়ে একটা হচ্ছে সিকিউরিটি, যেটা বললাম যে হোল ফ্যামিলি কিন্তু পড়াশোনা করে। আসলে একটা মেয়ে যখন পড়াশোনা করে, আই মাস্ট সে একটা হোল ফ্যামিলি পড়াশোনা করে, তার পড়াটা আসলে কেউ পড়ে দিচ্ছে না, কিন্তু যেটা বললাম যে তার আদার রেসপন্সিবিলিটি শেয়ার করছে। সো আনলেস এবং আনটিল আদার রেসপন্সিবিলিটি শেয়ার করবে না ততদিন কিন্তু আসলে আমরা যতই বলি যতই সুবিধা দেই না কেন আমাদের আসলে সেই সুবিধাটা মেয়েরা নিতে পারবে না যদি সেখানে আসলে সাপোর্টটা না থাকে। সো আমাদের ইকুইটির দিকে এই জন্য একটা টেম্পোরারি সলিউশন বলা হয়। ইকুইটি ক্যান নট বি আ পার্মানেন্ট সলিউশন, বাট ফর দ্য টাইম বিং যতদিন আমরা আসলে ওই যে সিকিউরিটি এনশিওর করতে পারছি না, তাদেরকে যতদিন আসলে এনাবল এনভায়রনমেন্ট দিতে পারছি না, ততদিন আসলে আমাকে ইকুইটি সাপোর্টটা দিয়ে যেতে হবে। এই এতটুকু ছিল হচ্ছে গিয়ে অংশটাতে। হ্যাঁ, আপনার জাতীয় অর্থনীতিতে যে নারীর অবদান বর্তমান ক্ষেত্রে এবং যে আজকের যে প্রজন্ম যেভাবে, সেটার ব্যাপারে আপনার একটু মতামত। অবদান তো আসলে বলবো যে পুরাপুরি ভিজিবল। মানে অবদান তো আসলে মানে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই না। প্রত্যেকটা সেক্টরে এখন আপনারা মহিলাদেরকে দেখতে পাবেন। সো শুধু নারী নারী হিসাবে আছে, এবং যেটা বললাম যে দেখতে পাচ্ছেন ঠিকই, হয়তোবা আউটপুট পাচ্ছেন ঠিকই, কিন্তু সেই অতটুকু পর্যন্ত আসতে, যেটা বললাম যে হয়তোবা যারা এখন পর্যন্ত আছেন তারা সবাই আমার মতো সুবিধাপ্রাপ্ত, কিন্তু সুবিধাপ্রাপ্তদেরকে দিয়ে আসলে আমি জেনারেল দেশকে জাজ করতে পারবো না। কারণ আমি যদি বলি, আই মাস্ট সে যে 8 to 10% গার্লস মে বি কামিং ইনটু দেয়ার প্রফেশনস, মেবি অনলি আমরা যে যাদেরকে দেখতে পাচ্ছি যারা এতটা অবদান রাখছে তাদের অবদান অবশ্যই অনস্বীকার্য, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমাদের বিচারক থেকে শুরু করে প্রত্যেকটা পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় আসলে এখন উনাদের অবদানকে অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে না বাংলাদেশকে। যেটা বললাম যে 10%, 8% কে দিয়ে আমি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো না। এটা হোল সাউথ এশিয়ার প্রবলেম, হোল আফ্রিকার প্রবলেম, যে আমরা আসলে ওভারঅল মেয়েরা আসতে পারি নাই আগায়, জাস্ট বিকজ দ্য ওয়ে আই সেড যে
মেন্টালিটির কালচারাল কিছু ব্যারিয়ার থাকে যেগুলো আমরা ক্রস করতে পারি নাই, কিন্তু সেটা এখন অনেক চেঞ্জ হবে বলে আমার ধারণা, এবং সেই চেঞ্জ হওয়ার জন্য আসলে এডুকেশনের দরকার হয়। যদি আমি বলি, যেটা আমি বারবার বলছিলাম, যে আমার হাজব্যান্ড প্রফেসর, কিন্তু প্রফেসর হওয়ার পরে সে যখন রান্না বান্না করছে, সে কখনো মনে করে নাই যে এটা আমার জব না। সো এই যে ডিস্টিংগুইশ আমরা করি, এটা আমাদের, এটা ম্যান মেড, রাইট? আমরা ইসলামের কথা এত বলি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর ঝাড়ু দিতেন। আমি কিন্তু ছেলেদেরকে নিজের ঘর ঝাড়ু দিতে দেখছি না, রাইট? আমরা বলছি যে উনি উনার নিজের কাজ নিজে করতেন, অথচ এগুলো আমরা জানি, আমাদের লার্নিংস গুলো আছে, কিন্তু আমরা সেখানে আমাদের কালচারাল লার্নিংটাকে মোর এমফ্যাসিস দিই, অ্যাজ ইফ যে ছেলেদের যেন ঘরের কাজ করলে কিছুটা কোয়ালিটি ডেটোরিয়েট করছে। এটাই হচ্ছে কথা, যে এভরিথিং আসলে একটা শেয়ারিং এর ব্যাপার থাকে, যে আমরা যদি আসলে আমরা যদি চাই আসলে আগিয়ে আসে, তাহলে আমাদেরকে আসলে সেভাবে সাপোর্ট দিতে হবে। ওয়াই মানে শুধুমাত্র আমি আমি যেটা বলবো, যে আমি অলওয়েজ সুবিধাপ্রাপ্তদের, এটা আমি আমার বাবাকেও প্রয়োজনে ভাত রান্না করে খেতে দেখেছি। আমার মনে আছে যে অ্যাডমিশন টেস্টের যেই প্রিপারেশন টাইমটায় বন্ধ ছিল, তখন আমাদের বাসার সবাই ঈদে বেড়াতে চলে যায় কুতুবদিয়া। অনলি ইট ওয়াজ মাই ড্যাড অ্যান্ড মি যে বাসায় ছিলাম। সো ওই সময় আমি তখন আমি রান্না করব না আমি পড়াশোনা করব, আমার কাছে তখন মনে হলো যে কি অবস্থা। তখন কিন্তু আমি আমার আব্বাকে দেখলাম যে না, উনি আমাকে ফুল সাপোর্টে আছে। সো যেটা বললাম, যে দরকার হলে তাকেও আমি রান্না বান্না করতে দেখেছি, এবং এখানে কখনো কেউ আমরা এটাকে ডিসগ্রেসফুল বলে মনে করি নাই, যে প্রয়োজনে যে কোনো কিছু করা। এই জিনিসগুলো এখন আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি দরকার হয়, যে যখন যেটা দরকার আসলে আমি সেটা করব। আমি আমার রিসার্চ যদি কিছু দেখাতে পারতাম, তাহলে হয়তোবা রিসার্চের কিছু ভিডিওর মধ্যে এরকম আছে, যে আমাকে কাজ করতে হয় যে কুতুবদিয়া হওয়ার ল্যাঙ্গুয়েজটা আমাদের বাসায় আমার দাদা দাদিদের সাথে আমাদের বলতে হতো। সো আমি শিওর মে শিওর, নট আপনি বি আপনি দেখাতে পারেন। আচ্ছা। তো আচ্ছা, ভিডিওটা দেখানোর পরে না হয় আমি কথা বলছি। ওকে, দেখা যাচ্ছে কি স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি স্ক্রিনে নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে রোহিঙ্গা ক্যাম্প 2017 না, সালের। আপনার তখন স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমার হ্যাঁ, কথা কি আপনার শোনা স্ক্রিন যাচ্ছে? দেখা যাচ্ছে, কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে। আপনার যেটা স্ক্রিনটা দিচ্ছেন ওটা কোনো ভিডিও হয় নাই, কোনো কিছুই কোনো ভিডিও কানেক্ট দেখা যাচ্ছে কি? না, না, যাচ্ছে না। কোনো এখন ভিডিও দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। না? এখন দেখা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ম্যাডাম, আমরা এই কাজ দেখা যাইতেছে না ম্যাডাম, এই ঝিরিতে যাবো আর কি। ওকে, 1 ঘন্টা হইলে 1 ঘন্টা হেঁটে যাবো। উঠবনে কেমনে? আল্লাহ জানে। উঠবনে কেমনে? এটা আমার 1 ঘন্টা লাগবে। একটুকু নামছি, এটাই উঠে ব্যাক করবো কেন ওই চিন্তায় আছে। ওই সাদা একটু দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা পানি না তো? এটা এখান থেকে পানি পড়ে। চুয়ানো ওইটা কি সাদা পানি? সাই বাবু, হ্যাঁ, সব তো এরকম, শুধু একটা জায়গায় রিকি আছে কাম হলো ইয়া ফুগারি কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তেমন কিছু ইয়ে ছিল না। যে জিনিসটার জন্য আসলে যেটা বলা, সেটা হচ্ছে যে কুতুবদিয়ার ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে বলতে হতো আমার দাদা দাদিদের সাথে। আমরা কখনো চেষ্টা করি নাই যে উনাদের সাথে আমরা শুদ্ধ ভাষায় কথা বলবো। তো এইটার একটা সুবিধা যেটা আমি পেলাম, সেই সুবিধাটা হচ্ছে কি, আমাকে যখন কাজ করতে হয় বান্দরবনে, এবং হচ্ছে কি রোহিঙ্গা ক্যাম্পের ওখানে একবার যাওয়ার সুযোগ হয়েছিল, তো কমিউনিকেশনে না, যে আপনি যখন তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, তখন কিন্তু তারা আপনার কাছে আরো ওপেন আপ হবে। হ্যাঁ, যতক্ষণ আপনি আসলে মিঙ্গল করতে না পারছেন সেই কমিউনিটির সাথে, আপনি কিন্তু ট্রু পিকচারটা পাবেন না। আপনি গেলেন ওখানে ঠিকই, কিন্তু তাদের সাথে যদি আপনি মিশে যেতে না পারেন, আপনাকে কিন্তু তারা আরো মিসগাইড করবে। আপনি যেমন কথা শুনতে চান, অনেকটা সেরকম কথাই তারা শোনাবে। সো যে কারণে জিনিসটা বলছিলাম, যে বান্দরবনের যেই ট্রাইবাল গ্রুপগুলো আছে, ওরা খুব আইসোলেটেড থাকে।
ওরা নিজেদেরকে ওপেন আপ করতে পারে না। তারা মনে করে যে কারণ তারা বিভিন্নভাবে সবসময় অনেক অনেক রকম প্রবলেম তারা ফেস করে আসছে। সো সেই ক্ষেত্রে আমি বলব যে আমি যখন ওই কুতুবদিয়া ল্যাঙ্গুয়েজে কথা বলতাম তাদের সাথে, আপনাদের শুনতে অনেক হাস্যকর লাগবে, বাট তারা কিন্তু তখন আমাকে খুব একসেপ্ট করে নেয়। এবং এই কারণে আমি যেভাবে আমি কাজ করি হচ্ছে ওয়াটার সিকিউরিটি নিয়ে, যে ওয়াটারের অ্যাভেলেবিলিটি প্রবলেম বলি কিংবা এক্সেসিবিলিটির প্রবলেম বলি কিংবা কোয়ান্টিটি, আসলে আমি সাপ্লাই যেই পরিমাণ দরকার সেই পরিমাণ সাপ্লাই আসলে আমি এনশিওর করতে পারছি কিনা, সেই সাথে থেকে যায় হচ্ছে গিয়ে যে আমি যে পানিটা দিচ্ছি সেটার কোয়ালিটি আসলে এনশিওর করতে পারছি কিনা। সো এইটার সাথে সাথে আমার আমার ফোকাস হচ্ছে গিয়ে এগ্রিকালচারে ওয়াটার ডিমান্ড কিংবা গ্রাউন্ড ওয়াটার। আমার অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে গ্রাউন্ড ওয়াটার সিকিউরিটি। সো এই লাইনে কাজ করতে গিয়ে যেটা বললাম যে আমাকে ওদের সাথে ওই জাস্ট জাস্ট বিকজ আমি কুতুবদিয়া ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও বলতে পারি, হ্যাঁ, আপনাদের সামনে বলতে অবশ্যই আমার লজ্জা লাগবে যে আই এম নট আপ টু দ্যাট মার্ক। আমাকে কুতুবদিয়ার ওনারা শুনলে বলে ফেলে যে বিদেশির তারা আসলে ভাষাটা বলার চেষ্টা করতেছে। কিন্তু তারপরও আমি বলবো যে এই এইটার কারণে আমার কাছে খুব মনে হয়েছে যে আমি আসলে তাদের কাছে একসেপ্টেবল এবং আমার জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়, কারণ বান্দরবনে কাজ করা কিন্তু অলওয়েজ রিস্কি। এবং যে কারণে আমি ভিডিওটা আসলে দেখাতে চাচ্ছিলাম যে আমার কলিগই যখন ফিল্ডে যায় তাকে কিন্তু এত বড় টিম নিয়ে যেতে হয় না, বাট আমি যখন ফিল্ডে যাই আমাকে কিন্তু একটা বড় টিম নিয়ে যেতে হয়। ইটস বিকজ অফ মাই সিকিউরিটি রিজন। সো আমার সাথে মহিলা থাকেন, আমার সাথে আরো লোক থাকেন, এগুলো কারণ আমরা রিমোট এরিয়া গিয়ে আমাকে কাজ করতে হবে। আমি একটা প্রফেশনে আছি, আমি সেখান থেকে আমি বেতন নিব। সো ইট হ্যাজ টু বি হালাল, রাইট? যে আমি জাস্ট বসে বসে থেকে বলবো না যে আমাকে বেতন দেন। সো এটাকে যদি আপনি আসলে আপনার প্রফেশনে আনতে চান, যেটা বললাম যে আমাকে এক্সট্রা কিছু সবসময় কিছু সাপোর্ট ম্যানেজ করে রাখতে হয়, যে হ্যাঁ আমি ওখানে যাচ্ছি, ওই রিস্কটা যেন না আসে আমার জন্য। যেটা বললাম যে বান্দরবনে কাজ করতে গেলে রিস্ক আছে, রোহিঙ্গাদের সাথে কাজ করতে গেলে রিস্ক আছে, যে আউটসাইডার কিন্তু যে কেউ কিন্তু রোহিঙ্গাদের ওখানে কাজ করতে পারবে না। সো আমাকে রোহিঙ্গাদের লোকাল কমিউনিটি, সেই সাথে সাথে হচ্ছে গিয়ে ওখানকার যে মহিলারা ওখানে ইনচার্জ আছে তাদের সাথে মিঙ্গল করেই আমাকে কাজ করতে হয়। সো এই জিনিসগুলা জাস্ট বলার জন্য যে একটা সবসময় একটা আলাদা ধরন থাকবে কাজ করার ক্ষেত্রে। আমি বলবো না কোনো কিছু ইম্পসিবল, সব প্রফেশন একরকম না। কেউ যদি কম্পিউটারে কোনো কাজ করে তার তো নিশ্চয়ই এই এই ব্যাকগ্রাউন্ড গুলোর কোনো দরকার হবে না। সো যার ফিল্ড আসলে কিরকম সেই বেসিসে আসলে আহ আহ, মানে প্রয়োজনীয়তাটা ডিফারেন্ট হয়ে যায় আর কি। সো এটাই জাস্ট বলার জন্য যে আমি বারবার যখন আসছিল এখানে একটা আপনাদের কোয়েশ্চেনের মধ্যে আমার মনে আছে যে একটা ইয়ে ছিল যে কুতুবদিয়াকে নিয়ে আমি অলওয়েজ অনেক কাজ করা আমার ড্রিম ছিল, যেহেতু অবশ্যই আমি ওখানে বড় হই আর না হই আমার তো একটা টান থাকবে না, যে কারণ আমি তো বলার সময় যখন কেউ বলে যে আপনার দেশের বাড়ি কই, এটা খুব কমন। আপনি আমাকে ওয়াটারের যেটা বললাম যে আমি যেহেতু ওয়াটার নিয়ে কাজ করি, এগুলো ক্রাইসিস অনেক বেশি উত্তরবঙ্গে। সো উত্তরবঙ্গের ওখানে গেলে ওনারা জিজ্ঞেস করেন যে আপনার দেশের বাড়ি কই। সো এখনো পর্যন্ত আমি কখনো বলি না যে আমার দেশের বাড়ি আসলে কুতুবদিয়া না। আমার কিন্তু বিয়ে হয়েছে আউটসাইড অফ কুতুবদিয়া, মানে আউটসাইড অফ চিটাগং, ইনফ্যাক্ট উত্তরবঙ্গের মানুষের সাথে। কিন্তু আমি কখনো পরিচয় দেওয়ার সময় কখনো আমি উত্তরবঙ্গে গেলে আমাকে বলতে হয় আমি আপনাদের বউ, আর দক্ষিণে আসলে বলতে হয় যে আমি আপনাদের মেয়ে। আমাকে সবসময় এভাবে কাজ করতে হয়েছে। তো এই এই জিনিসগুলোর ক্ষেত্রে যেটা মনে হচ্ছে আমি সবসময় কুতুবদিয়া নিয়ে আমি অনেক আগে থেকে রিসার্চ করতে চেয়েছি, কিন্তু কখনো সাপোর্ট সেভাবে পাই নাই। তার কারণটা হচ্ছে মানে অর্থনৈতিক, যখন একটা গভর্নমেন্ট কোনো কিছু দেখে তার কিন্তু অনেক বাচ্চা, সে বাচ্চাগুলোর দিকে যখন সে তাকায় তখন দেখে যে আমার আসলে রেভিনিউ কোত্থেকে উঠে আসে। সো সেই হিসাবে দেখতে গেলে দেখা যায় যে আইল্যান্ড গুলা থেকে আসলে আমাদের দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশনটা অন্য জায়গার তুলনায় এতটা কমে আসে যে তখন তারা প্রায়োরিটি পায় না। সো আমি যখন রিসার্চ করতে চেয়েছি বারবার আমাকে এইভাবে ডিসকারেজড হয় যে এটা তো আসলে আর উন্নতি হবে না। সো আমার কাছে এখনো আমি আশাবাদী যে না, এরকম তো হতে পারে না যে কোনো একটা জায়গার উন্নতি হবে না। আসলে এটা আসলে বলাও যায় না, কিন্তু এই জিনিসটা আসলে আসে আমরা যখন পলিসি মেকারদের সাথে কাজ করি, তাদেরকে কিন্তু কনভিন্স করতে হয়। আমি যদি এখানে ওই নাসিম আঙ্কেলের কথা বলি, উনি বলছিলেন যে 65 কোটি টাকার একটা বাজেট উনি কাজ করবেন, সেখানে দেখা যাচ্ছে লাভ উঠে আসে হচ্ছে গিয়ে লাখের ঘরে। সো একটা গভর্নমেন্ট কি কারণে ওই প্রজেক্টটা নিবে? যদি ইনভেস্টমেন্ট হয় তার কোটি টাকা আর লাভ আসে লাখের ঘরে, তাহলে তো অবশ্যই অবভিয়াস
সো উনারা ইকোনমিস্ট, উনারা আমার চাইতে অনেক বেটার জানেন। কিন্তু আমি আমার ওয়াটার রিসার্চের দিক থেকে যখন চিন্তা করেছি যে আসলে কিছু পানির প্রাপ্যতা বলি, কিংবা হচ্ছে গিয়ে আসলে ইরোশনের দিক থেকে এটা কতটা ভালনারেবল সেই চিন্তা করেও করি। যখনই কাজ করতে চেয়েছি, আমাকে বলা হলো যে, আমি যেটা বললাম যে আমাকে এনকারেজ করা হয় যে হ্যাঁ আপনি কক্সবাজারকে আপনি সেভ করতে পারবেন সোফার। আমি কিন্তু ওয়াটারের দিক থেকে বলছি, নট নট রিগার্ডিং সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ। সো সিম্পলি হচ্ছে ওখানে দেখতে গেলে যে হ্যাঁ আপনি যদি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার প্রসপেক্ট মোর কক্সবাজারের সাইডটাতে, কিন্তু আসলে আইল্যান্ড গুলোর দিকে যেন অতটা নজর দেওয়ার দরকার নেই আর কি। সো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি আসলে যে কথার জন্য বলছিলাম যে প্রথমেই, যে আমি অনেক আশাবাদী যে এরকম দীপশিখার মতো যেসব অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে যদি যুক্ত হয়ে আসলে আমরা ট্রু পিকচারটাকে তুলে আনতে পারি। কারণ তারা হচ্ছে ওখানকার মানুষ, তারা যেভাবে বাস্তবতাটাকে চিনে। অনেক সময় আমরা যারা উপর থেকে কাজ করি, যারা পলিসি মেকার লেভেলে আছেন, তারা কিন্তু উপর থেকে যখন দেখেন তারা গ্রাউন্ড লেভেল ট্রুথিংটা তাদের পক্ষে সম্ভব হয় না। সো গ্রাউন্ডের কথা গ্রাউন্ড লেভেলের মানুষই সবচেয়ে বেস্ট রিপ্রেজেন্ট করতে পারেন। সো আমার কাছে মনে হয় যে এখনো চান্স আছে যে ইনশাআল্লাহ যদি আমরা আসলে ট্রু পিকচারটাকে তুলে আনতে পারি তাহলে অনেক প্রসপেক্ট আসলে বের হয়ে আসবে। ধন্যবাদ, ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। এই যে নারীরা পিছিয়ে থাকার পিছনে মানে কোন বাধাগুলা সবচেয়ে বেশি, এবং কি কারণগুলা বলে স্পেসিফিকলি যদি বলেন আমাদেরকে একটা কারণ যেগুলো আপনি ফেস করছিলেন, বা বাংলাদেশের 90% মেয়েরা কি করে, যেগুলা সম্মুখীন করে, যেগুলা কারণে তারা এগিয়ে আসতে পারে না। প্রথমে একটা কথা বলি যে বাধা কখনো আসলে বাধা না যদি আপনার প্রায়োরিটি ফিক্স থাকে। আপনার তো একটা টার্গেট থাকবে যে আমি ওই টার্গেটটা আসলে অ্যাচিভ করতে চাই। সো যখন আমি কোনো কিছুকে একটা টার্গেট করি, আপনি দেখবেন যে সেটা কখনো কোনো বাধা আপনি আটকায় রাখতে পারবেন না। আমরা যদি খুব খুব খারাপ ভাবেও বলি না, কেউ যদি প্রেম করতে চায় আপনি তাকে প্রেম করা থেকে আটকাতে পারবেন না। সো তার যদি মোটো হয় যে আমি করবই করব, সো লাইফ ইজ অলওয়েজ লাইক দ্যাট। আপনি আসলে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন। যদি আসলে প্রায়োরিটি দেওয়া হয় যে হ্যাঁ আমি আসলে অমুক জায়গায় নিজেকে দেখতে চাই, তাহলে আসলে আপনি সেভাবেই আপনার এনভায়রনমেন্টকে আপনি আসলে সেভাবেই ম্যানেজ করে নেবেন। এটা হচ্ছে গিয়ে একটা আদার সাইড অফ দ্য স্টোরি। কিন্তু বাধার ক্ষেত্রে যদি এভাবে বলি যে আগে যে বাধাগুলো ছিল, আমি আমি সেই বাধাগুলো পাইনি। তার কারণ হচ্ছে আমি সবসময় এই যে নেটওয়ার্কিং, ইন্টারনেট, আমার জন্য ইন্টারনেট অলওয়েজ অ্যাভেলেবল ছিল। সেটা বুয়েটে থাকার কারণে হোক বা কারণে হোক, যার কারণে আমি যে জিনিস ঘরের বাইরে গিয়ে করতে পারছি না, আমি কিন্তু ইউটিউব দেখে সেটা শিখতে পারছি। আমি যে সাবজেক্টটা বুঝতে পারছি না, সেটা কিন্তু আমি তখন আইআইটি খড়গপুরের ভিডিওগুলো দেখে দেখে আমি ইঞ্জিনিয়ারিং শিখতাম। কারণ আমি ইঞ্জিনিয়ারিং যেভাবে পড়াচ্ছেন আমি সেটা হয়তো বুঝতে পারছি না, ওই সাবজেক্টের ওই ওই পার্টিকুলারটা আমি ধরতে পারছি না। সো আমার টার্গেট ছিল আমাকে বুঝতে হবে। আমার টার্গেট ছিল আমি যখন আমি যে কাজটা করব, যদি সেটা হয় ঝাড়ু দেওয়া, আমি ভালো করে ঝাড়ু দিব। যদি আমার কাজটা হয় যে আমি রান্না করব, আমি সেটা ভালো করে রান্না করব। সো যেটাই করি সেটা যত ক্ষুদ্র হোক না কেন, যেটা আমি বললাম যে আমি এই ভিডিওটা দেখানোর মেইন রিজনটাই ছিল হচ্ছে কি, আমি যখন দেখলাম যে আমি বান্দরবনে উনাদের সাথে মিশতে পারছি না, আমাকে ওই মহিলাদের সাথে ধান যখন আমি লাগানো শুরু করলাম, জাস্ট উইদিন 10 মিনিটস তারা কিন্তু আমাকে ফুললি তাদের যে সব হার্ডেল গুলা কি জন্য, কোনটাতে কি করতে পারছে না, কতটুকু তারা তারা কিন্তু তখন আমার সাথে ওপেন আপ হলো। আমার নিজের ঠেকা আমি মনে করলাম যে এটা আসলে আমার ঠেকা, আমাকে তার কাছে পৌঁছাতে হবে। ওই মানুষগুলোর কোনো ঠেকা নাই যে তারা আমার কাছে এসে তার প্রবলেমের কথা বলে, কারণ তারা কিন্তু আমার থেকে আলটিমেটলি কিছু পাচ্ছে না, তারা কোনো বেনিফিট পাচ্ছে না, তারা কোনো ফান্ড পাচ্ছে না। সো আমার যেহেতু আমি মনে করলাম যে এটা আমাকে বুঝতে হবে, আমাকে যদি একটা আমাকে যখন একটা ইঞ্জিনিয়ারিং হিসাবে একটা সলিউশন হয়, সেটা যেন হয়, সেই সলিউশনটা যেন একটা আসলে যেটা বললাম যে একটা টিউবওয়েল যখন আমি বসাবো, সেই টিউবওয়েল বসানোর সময় টিউবওয়েলের পানিগুলো আনতে যায় মেয়েরা। সো আমি যদি সেই টিউবওয়েলটাকে এমন একটা প্লেসে বসালাম, সাপোজ মসজিদে গিয়ে আমি যদি বসাই টিউবওয়েলটাকে, আমার মসজিদে কিন্তু মেয়েদেরকে অ্যালাউ করা হয় না, আপনারা জানেন কিনা জানি না, সবসময় অ্যালাউড না। একটা পার্টিকুলার টাইমে হ্যাঁ আপনারা গিয়ে পানি আনতে পারেন। সো যখন তখন পানির দরকার কিন্তু তখন মেয়েরা কিন্তু যেতে পারে না। সো আমার কোথায় কোন জায়গায় আমি যখন কাজ করব, টিউবওয়েলটা বসাবো আসলে কোথায়, আমি এখনো মনে করি সেই প্ল্যানিং এর জায়গাটায় একটা কমিটিতে একটা মেয়ের অন্তত থাকা দরকার হয়। কারণ এই পার্সপেক্টিভটা কখনো একজন
আরেকজন বুঝতে পারবে না। যেহেতু বললাম এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য না, ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে কি আসলে মেয়েদের দরকার আছে? সব ক্ষেত্রে কিন্তু মেয়েদের দরকার নেই। আমি যেটা বললাম যে মোস্ট অফ দ্য ইউজার অফ মানে ডোমেস্টিক ওয়াটার ইউজার হচ্ছে গিয়ে মেয়ে। সো সেই ক্ষেত্রে ওই লোকেশনটা কোথায় হবে, একটা টিউবওয়েল আমি যখন একটা গ্রামের জন্য টিউবওয়েল বসাবো, সেই টিউবওয়েলটা যেন এমন না হয় একটা চেয়ারম্যান বাড়ির মধ্যে বসাই দিলাম, কারণ চেয়ারম্যান বাড়ির এক্সেস কিন্তু সবার থাকবে না, সেখানে তখন পাওয়ারটা প্লে হবে। সো এই ডিসিশন গুলোর ক্ষেত্রে আপনার তখন হচ্ছে গিয়ে আমি যেটা বলছিলাম যে ওখানে ওই কমিটি গুলাতে আমার এখনো রিকোয়েস্ট থাকবে যে পলিসি মেকারদের জন্য যে ওসব লোকেশন অফ দ্য টিউবওয়েল, যেটা আসলে আমি সুপেয় পানির জন্য দিচ্ছি, আমি ইরিগেশন পানির জন্য যে টিউবওয়েল বসাচ্ছি, আমি কিন্তু সেটার ক্ষেত্রে বলছি না যে সেখানেও আপনি কমিটিতে একটা মেয়ে রাখেন, কিন্তু যেগুলো হচ্ছে গিয়ে যেখানে ইউজার মেয়ে, যেখানে একটা বাচ্চাকে গিয়ে পানি আনতে হয়, সেসব জায়গা হচ্ছে গিয়ে আসলে ফ্রেন্ডলি হওয়ার দরকার আছে। সো এটা যে কারণে বলছিলাম যে আপনার আসলে যদি টার্গেট থাকে যে আমি এই জিনিসটাতে অ্যাচিভ করতে চাই, তাহলে আপনি সেটাকে ম্যানেজ করে নেবেন সামহাউ। সো আমাকে শুধুমাত্র অ্যাজ এ পার্সন বা অ্যাজ এ সোসাইটি আমাকে যেটা করতে হবে, আমাকে সেখানে একটু হেল্প করতে হবে। আমি সবচেয়ে বেশি কষ্ট যেটা পাই আমার, যদি আপনি আমার ছোটবেলার স্মৃতি কিছু জিজ্ঞেস করেন কুতুবদিয়া নিয়ে, তাহলে আমি বলবো যে আমার কিছু কিছু, যেহেতু আমি বললাম যে আমি কাজের পরিপ্রেক্ষিতে হোক কিংবা আমার আমার বিয়ে যেহেতু উত্তরবঙ্গে, আমি ডিফারেন্সটা ধরতে পারি কিছুটা দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের ডিফারেন্স। যদি ফান্ডামেন্টাল ডিফারেন্স আমাকে জিজ্ঞেস করেন, এবং আই এম নট গুড অ্যাট, মানে আমি আসলে খুব ভালো কথা, আমার ভালো জিনিস আমার চোখে কম পড়ে, আমার সবসময় ক্রিটিসিজম গুলো মাথায় রয়ে যায় যে আমাকে কোথায় আসলে চেঞ্জটা করতে হবে। সো সেই চেঞ্জের ক্ষেত্রে আমার কাছে ফার্স্ট মনে হয়েছে যে আমি যতবার যতজনের সাথে ইয়ে করতে গিয়ে দেখেছি যে প্রবলেমটা হয় যে আমরা আসলে দক্ষিণবঙ্গের যারা, তারা আসলে ওয়েল উইশার না। ওয়েল উইশার না ইন হোয়াট সেন্স, আমি উদাহরণ দিই, আরেকটা জেলার উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি ইন জেনারেল বলছি, অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ থাকে, একই জায়গায় ক্রিমিনাল থাকবে 2%, ভালো মানুষ থাকবে 8%, এবং জেনারেল বাকি সবাই হচ্ছে কি জেনারেল ক্যাটাগরিতে পড়ে। আমি শুধুমাত্র জাজমেন্টটা যেটা বলছি সেটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতে। যেমন সিলেটকে আপনি চিন্তা করেন, সিলেট যখন তার বেসটা দেখলো লন্ডনে, তারা সবাইকে লন্ডনে নেওয়ার চেষ্টা করতেছে, মানে একজন আরেকজনকে আপগ্রেড করার চেষ্টা করতেছে, রাইট? এটা জেনারেল সব সিলেটে, আমরা এটা নিয়ে হাসাহাসি করি, আমরা হয়তো বা মকারি করি, বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট ওয়ে, যে তারা কিন্তু তার জেলাকে উন্নতি করার জন্য বাই হুক, কে কি বললো ডাজেন্ট ম্যাটার, আমি আমার জেলার কোন মানুষকে উন্নতি করে নিয়ে যাব সেটাকে আমি চেষ্টা করতেছি। তারা লন্ডনে নিতে না পারলে লন্ডনকে পারলে নিয়ে আসে সিলেটে, তারা ওই ফ্যাসিলিটি গুলো সিলেটকে দেওয়ার চেষ্টা করে। সো এই জিনিসগুলো মিসিং ইন দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের মানুষ গরিব হতে পারে, কিন্তু তারা আমার কাছে, যেটা আমি সবসময় বলতাম যে একটা সিম্পল, আমার মনে আছে ছোটবেলার অনেক অনেক ছোট ছোট গল্প, যে একটা সাইক্লোন সেন্টার বানানো হবে, সেখানে দেখা গেল যে আপনার এইটা আমি যেখানে হচ্ছে সেই জায়গাটা আমার পছন্দ না, যেহেতু পছন্দ না আমি রডগুলো পানিতে ফেলে রাখলাম। এই ভিনডিকটিভ সেন্সটা, কিংবা একজন আরেকজনকে যে উঠতে দেয় না, এইটা দক্ষিণবঙ্গের, এটা আমি শুধুমাত্র কিন্তু কুতুবদিয়ার কথা না, এটা দক্ষিণবঙ্গের ইন জেনারেল মানুষের মধ্যে এটা বেশি প্রবণতা, যে আমি উঠতে না পারলে আমি আরেকজনকে উঠতে দিব না। ওয়াই ইজ দ্যাট? এটা হচ্ছে ইন জেনারেল একটা কালচারাল ব্যাপার। আমার কাছে মনে হয় যে এই সব জায়গায় এখন নিউ জেনারেশন এখন অনেক ওপেন। আমরা আগের জেনারেশন যা দেখে এসেছি সেটা হচ্ছে আমরা আশপাশে মানুষ থেকে শিখেছি, এখন কিন্তু জিনিসটার কনফাইন নাই। আমরা এখন, যদি আমি বলি যে এখন আমরা প্রচুর মোবাইলে কথা বলছি প্রচুর, কিন্তু সেই মানে কিভাবে বলবো, জিনিসটা হচ্ছে যে আমি কিন্তু চাইলে, আমি চাইলে যে আমি যদি আসলে উন্নতি করতে চাই, আমি আমার কুতুবদিয়ার উন্নতি করতে চাই, এটা কিন্তু আমাকে আসলে ফুল গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। আমার ক্ষমতা আছে কত, একজন দুইজনকে পালার, আমি একজন দুইজনকে পালবো, আমি একজন দুইজনকে তুলে আনবো। এরকম করে যতজন আমরা আছি কুতুবদিয়া, কিন্তু আপনার যাদের সাকসেস স্টোরি দেখবেন, সবাই কিন্তু বাইরে উঠে এসে সাকসেস হয়েছে, তারা ভিতরে থেকে সাকসেসফুল হতে পারে নাই, কারণ আমাদের ওই ফেসিলিটি গুলো আমরা দিতে পারি নাই। কিন্তু যারা আপনারা এখন ইয়াং জেনারেশন, এই যে এই অ্যাসোসিয়েশনের কথা বলছেন, যারা কুতুবদিয়া রয়ে গেছেন, ওয়াই নট আমি দুইজন বাচ্চার দায়িত্ব নেই। আমি আমি সবাইকে যে পড়ে একদম সবাইকে পড়াশোনা করে হায়ার ডিগ্রি নিতে হবে, নট নেসেসারি, কিন্তু আমি অন্তত দুইজনকে আমি মেন্টরিং করব। মেন্টরিং করতে পয়সা লাগে না। মেন্টরিং করার জন্য, যে হ্যাঁ তার গাইডেন্সের জন্য আপনারা যেসব, এগুলো আমি এই জন্য খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা আপনাদের এসব এই ফেসবুকে কোথায় কোথায় ভর্তি হচ্ছে, কোথায় নিয়োগ হচ্ছে, এই ইনফরমেশন গুলো আমাদের সময় অ্যাভেলেবল ছিল না। এখন স্কলারশিপ কোথায় দিচ্ছে, কোথায় চাকরি কোথায়, এই সব প্রত্যেকটা ইনফরমেশন আমরা এখন শেয়ার করি।
ফেসবুকে আসে, এই অ্যাসোসিয়েশন গুলো আসে, এগুলো খুবই 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 পজিটিভ সাইড। সো এই পজিটিভ সাইড গুলোর সাথে আমরা আরো অ্যাড অন করতে পারি, যেটা বললাম যে আমরা প্রত্যেকে সিম্পল, এটা এটা হচ্ছে সিম্পল একটা একটা ম্যাট্রিক্স না, যে আমি যদি জাস্ট আমার এইম হাই হওয়ার দরকার নাই। আমরা যারা উপরে পলিসিতে আছি, যদি আমরা পলিসি মেকারের ওখানে চেঞ্জ করতে পারি, অবশ্য খুব ভালো কথা, কিন্তু ওখানে আপনি দেখবেন যে আপনি একজন রিপ্রেজেন্ট করছেন। আমাদের নাসিম আঙ্কেল একজন, আমাদের খোরশেদ আঙ্কেল একজন। সো একজন ফুল বাংলাদেশের জন্য কুতুবদিয়ার জন্য ফাইট দিবে, এটা অতটা সাকসেস আসার চান্স প্রবাবিলিটি কম, যদি আমি নিজেরটা নিজেকে যদি না টানি। আমি যদি আজকে একজন দুইজনের দায়িত্ব নিয়ে সিম্পল যদি একজন দুইজনকে আমি করি, আমার দরকার নাই এইম হাই করার যে আমি সবাইকে পারবো, সবাইকে কেউ কখনো পারবে না। সো সেখানের মধ্যে কনফাইন থাকলেও কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়। কিন্তু আমি যেটা বললাম যে আমি দক্ষিণবঙ্গের মানুষদের ক্ষেত্রে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি কষ্টকর হয়, প্রচন্ড মিথ্যা কথা বলেন, মানে আননেসেসারি, যেটা আসলে দরকার নেই। উত্তরবঙ্গের মানুষ কেন জানি, ওই যে আমি যদি রংপুর দিনাজপুর এদিকের দিকে যাই, আমার মাঝে মধ্যে এরকম মনে হতো এরা কি বোকা, মানে কেন এরকম টাইপ কথাবার্তা বলে। তারপরে বুঝলাম যে এটা আসলে আমার ধারণাটা ভুল, কারণ আমি দক্ষিণবঙ্গের মানুষ, আমি দেখে আসছি যে আননেসেসারি মিথ্যা কথা বলা, আননেসেসারি হচ্ছে গিয়ে একজন আরেকজনের পিছনে লাগা। আমার স্মৃতির মধ্যে আছে যে 91 সাইক্লোনের পরে যখন সবাই আমাদের বাসায় চলে আসে, 40 জনের মতো মনে হয় মেবি, আমি তখন 10 বছর বয়স, আমি কাউন্ট করতে পারবো না, বাট সো ফার ঘুরে ফিরে 20-25 জন আমাদের বাসায় ছিলেন। আচ্ছা, মনে হয় 20-25 জনের মতো আমাদের বাসায় ছিলেন। আমাদের বাসায় মানুষজন চালও দিয়ে যেত। এটা আমার ছোটবেলায় 10 বছর বয়স, আমি সেটা স্মৃতি বলছি। সেই সময় আই ওয়াজ সিম্পলি অ্যান অবজার্ভার। হ্যাঁ, অবজার্ভ করার সময় আমি দেখলাম যে তারা একটা খাওয়া ভাগ হবে, সেইটা নিজেরা ভাগাভাগি করে সমান ভাগ করতে পারছে না। এটা আমার কাছে খুব অবাক ছিল। আমি তখন 10 বছরের একটা বাচ্চা, আমি তখন মানে আত্মীয় নিয়ে একটা গর্ববোধ করার মতো অবস্থায় তখন আমি আছি না, আমি তখন একটা কাদামাটির মতো অবস্থা। তা আমার কাছে সবচেয়ে দুঃখের স্মৃতি ছিল এটা, যে তারা নিজেরা নিজেরা মারপিট করছে। হ্যাঁ, তোমার ছেলে এটা করে না, তোমার মেয়ে এটা করলো না, হ্যাঁ ও তো কিছু মানে একজন আরেকজনের পিছনে লেগে থাকা, যেটাকে বলে আর কি। সো এটা আমার জন্য তখন খুব একটা কষ্টকর ছিল। দেন মানে এটা জাস্ট বললাম যে অ্যাজ অ্যান অবজারভার, সো ফার হোয়াট আই হ্যাভ সিন, এটা হচ্ছে কারণ আমি প্রথমেই বলে নিচ্ছি যে আই এম সরি। কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা হিস্ট্রি থেকে লার্নিং যেরকম নেই, ঠিক অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে এই প্রত্যেকটা ক্রিটিসিজম থেকে লার্নিং নেওয়াটাই হচ্ছে কি আমাদের এরকম না যে কেউ খারাপ কিছু বললো দেখে আমি তাকে খারাপ বলবো, আমার খারাপ কিছু বলা মানেই যেন একটা ঝগড়াঝাটি লেগে যাওয়া। ইট ইজ নট লাইক দ্যাট। মনে রাখতে হবে যে মুনাফিকের কি মুনাফিকদের যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্যাট দে ক্যান নট টেক ক্রিটিসিজম। সো যদি আমাকে কেউ ক্রিটিসাইজ করে আজকে, আমি যদি সেই ক্রিটিসিজমটাকে পজিটিভলি নিতে না পারি, দেন আই হ্যাভ আ ক্যারেক্টারিস্টিক্স হুইচ ইজ সিমিলার টু আ মুনাফিক। সো সবসময় নিজেকে ক্রিটিসাইজ করার মাধ্যমে আসলে বোঝা যায় যে আমি আসলে কতটুকু নিজেকে মুসলিম যত বলছি মুখে, কিন্তু আসলে আমি নিজেকে সেই জায়গাটায় দেখতে পাচ্ছি কিনা। কারণ আমরা নিজেরা নিজেদের দোষ দেখতে পারি না, অবশ্যই আরেকজনকে বলতে হবে আমার দোষের কথা। আমরা নিজেরা নিজেদের ফলস কখনোই বুঝতে পারবো না। সো কেউ যখন ক্রিটিসাইজ করবে, টেক ইট পজিটিভ, এন্ড আমি আশা করবো যে আপনারাও এরকম পজিটিভলি নেবেন এবং সেটার উপর ওয়ার্ক অন করবো। সো এইটাই জাস্ট আমি মেবি আই হ্যাভ টেকেন টু মাচ টাইম, সরি ফর দ্যাট। ফোরকান, আর যদি হ্যাঁ, কোনো ইস্যু থাকে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। যারা দেখতেছেন সকলকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত। আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান, সেটা জানাবেন কমেন্ট বক্সে। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। আমরা কমেন্ট বক্স থেকে একটা প্রশ্ন নিব। সাব্বির আলম চৌধুরী আপনাকে প্রশ্ন করেছেন, আজকের অতিথি পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, পানির গুণগত মান নিয়ে কাজ করেন, তদ্রুপ পানিকে ঠেকিয়ে কুতুবদিয়া রক্ষার অতিথির প্রস্তাবনা কি হতে পারে? আমি প্রশ্নটা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করতেছি আপনাকে। কুতুবদিয়াকে আপনি রক্ষা করার যে প্রশ্নটার মধ্যে প্রস্তাবনার কথা বলেছেন, আমার তো মনে হয় আমি যেটা প্রথমে এনশিওর করলাম যে নাসিম আঙ্কেল কিংবা হচ্ছে গিয়ে আমাদের যিনি ইউএস এর প্রফেসর কথা বলে গেছেন, উনাদের কাছে আমার প্রস্তাবনা কিচ্ছু না। কারণ ওনারা এত বছর ধরে এই লাইনে কাজ করছেন, তারা জানেন। আমি একটা এক্সাম্পলও বললাম যে 65 টাকার একটা পুরো একটা মেগা প্রজেক্ট লাগবে, একটা পুরো এমব্যাকমেন্ট দিয়ে তাকে করতে হলে। তবে আমি আশার কথা কিছু বলতে পারি, সেটা হচ্ছে রিসেন্টলি গভর্নমেন্ট এই অ্যাপার্টমেন্ট গুলার প্রবলেমের কারণে যে আসলে এত প্রবলেম ফেস করছে, সেটা শুধুমাত্র কুতুবদিয়া বলে না, সেটা আপনার সাউথ ওয়েস্ট থেকে শুরু করে আপনার অন্যান্য সব জায়গায়, যে আমাদের আসলে ফ্লাডের এমব্যাকমেন্ট নিয়ে একটা
কাজ করতেই হবে, এই জিনিসটা সরকার বুঝতে পেরেছে। সো ওইটাকে রিকগনিশন দিতে গিয়ে তারা অনেকগুলো স্টাডি এখন হাতে নিয়েছে, যেগুলোকে আমি আই মাস্ট সে যেটা মেগা প্রজেক্টের মতো, এবং সেখানে বুয়েটকে ইনভলভ করে, আমার ইনস্টিটিউটকে ইনভলভ করে, এরকম আমার এখনই এই মোমেন্টেই আমি 2টা প্রজেক্টের কথা বলতে পারবো, যে প্রজেক্ট গুলোতে হচ্ছে গিয়ে যেটা বললাম যে আপনার এমব্যাঙ্কমেন্টকে আসলে কিভাবে সাস্টেইনেবল করা যায়, সেই প্ল্যানগুলোর একটা প্রস্তাবনা বুয়েট থেকে স্টাডি করার পরে যাবে। সো এটা একটা, আই মাস্ট সে যে এটা এতদিন পর্যন্ত সবাই জানতো যে শুধুমাত্র এমব্যাকমেন্ট তৈরি করাটাই ম্যাটার। যদি আমি বলে মনে ঠিক বলে থাকি যে কুতুবদিয়ার এমব্যাকমেন্ট গুলো হচ্ছে 60 সনে তৈরি করা আইয়ুব খানের আমলে, এরপর থেকে কোনো রকম মেইনটেনেন্স খাতে কোনো রকম কিছু ছিল না কখনো। সো মেইনটেনেন্সের জন্য যে একটা বিশাল বড় একটা এফোর্ট দরকার আছে, এটা গভর্নমেন্ট রিয়েলাইজ করেই এখন কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একটা এমব্যাকমেন্টকে আসলে সাস্টেনেবল করতে হলে। কারণ এটা জেনারেল ভাবে আপনারা হয়তোবা শুধু কুতুবদিয়ার এমব্যাকমেন্টটা দেখছেন, ঠিক সেরকম প্রত্যেকটা এমব্যাকমেন্টের ফাংশন আসলে ডিফারেন্ট। কোনোটা হচ্ছে ওয়েভ থেকে বাঁচাতে হয় যদি হাওরের দিকে যাই, কিছু থাকে হচ্ছে রিভার এমব্যাকমেন্ট, যেগুলো হচ্ছে গিয়ে আপনার রিভার ফ্লাডিং এর জন্য করতে হয়। সো প্রত্যেকটা এমব্যাকমেন্টের ইয়ে ডিফারেন্ট, নিড ডিফারেন্ট। সো নিড অ্যাসেসমেন্ট করে কমিউনিটিকে এঙ্গেজ করে, আগে এই জিনিসগুলো ছিল না। এখন যেটা আসছে নতুন, আমি বলবো নতুন বলবো না, মানে যেটা আসলে প্র্যাকটিক্যালি আসছে, থিওরিটিক্যালি অনেক অনেক আগে থেকে এটা রিকগনাইজ যে কমিউনিটিকে ইনভলভ করে প্ল্যানিং করতে হবে, কিন্তু সেটা কখনো এক্সিকিউশনে অতটা প্রায়োরিটি পায়নি। এখন সেই গভর্নমেন্টই এখন কি করছেন যে নতুন বড় বড় মেগা প্রজেক্টের মধ্যে কমিউনিটিকে ইনভলভ করে তাদের লোকাল স্টেক হোল্ডারদের নিড বেসিসে একটা অ্যাসেসমেন্টের জন্য তারা বুয়েটকে দিয়েছে। সো আমাদের ইনস্টিটিউট সেটা করছেন। তো সেই আলোকে ইনশাআল্লাহ, তো আমি যেটা বললাম যে আশা সবসময় থাকবে, সবসময় কি করা মানে কখনোই আমরা মানে আশাহত হওয়ার মতো কিছু নেই, যে আজকে হলো না তো কালকে হবে। কিন্তু যেটা বললাম যে প্রবলেম ইজ দেয়ার, এভরিওয়ান রিয়েলাইজ দ্যাট, যে আমরা ওই উত্তর ধুরুঙের ওগুলো প্রবলেমের কথা আমরা জানি, যে এমব্যাকমেন্ট আসলে ব্রিচিং, যেটাকে বলে ব্রিচিং, ভেঙে 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 যাওয়া, সেটাকে আর কখনো ঠিক করতে না পারা, এই জিনিসগুলোকে এখন তারা প্রায়োরিটি দিচ্ছেন, যে কিভাবে আসলে এটাকে একটা সাকসেসফুল প্রজেক্টে পরিণত করা যায়। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়ে গেছেন, অনেকেই দেখতে পাচ্ছেন। কি কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন। রিনা নাসরিন আপনার একটা কমেন্ট করেছেন, উনি হয়তো আপনার মামাতো বোন, সেটা উনি বলেছেন। আমজাখালী থেকে একজন দেখতেছেন, সাব্বির আলম চৌধুরী আপনার কাছে জানতে চেয়েছেন, বাঁধ রক্ষায় বাঁধের চতুর্দিকে বনায়ন কি কার্যকরী? বাঁধ রক্ষায় বাঁধের চতুর্দিকে বনায়ন নিয়ে 2-3 ধরনের মতবাদ আছে। একটাতে আপনার যে জিনিসটা হয়, আপনার আমি ছোটবেলার স্মৃতি ধরে নিয়ে আসি, সেটা হচ্ছে নারকেল গাছ আমি আগে ছোটবেলায় প্রচুর দেখতাম। যখন আমি কুতুবদিয়া বারবার প্রতি বছর আমাদের একবার যাওয়া হতো ঈদে, তখন আমরা প্রচুর নারকেল গাছ দেখতাম। কিন্তু এখন যদি আপনারা যান গিয়ে, কিন্তু এখন নারকেল গাছ সেই আগের মতো নাই। নাই মানে কি, আমি বলবো যে নাই। সো কিন্তু আপনার এটাকে রিপ্লেস করতে গিয়ে যে বনায়ন প্রস্তাবনা আসে, সেই বনায়নগুলো দেখা যায় সাস্টেইন করে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ও আচ্ছা, উদাহরণটা মনে হয় না দিলেও হবে, কারণ ওই ইউএস এর ওই প্রফেসরটা উনিও বলে গেছিলেন যে ইউক্যালিপটাস গাছকে দিয়ে বনায়নের চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইউক্যালিপটাস গাছ হচ্ছে প্রচুর পানি খায় এবং খুব তাড়াতাড়ি বাড়ে। সো এটাতে আরো পানির ক্রাইসিসটা প্রচন্ড বেড়ে যায়। সো এই আমরা যখন বাইরে থেকে কেউ এক একটা প্রস্তাবনা নিয়ে যাই, সেগুলোর কিছু ট্রায়াল বেসিস থাকে, যে আমরা এখনই এটা প্রস্তাব করলাম, মেবি এটা আসলে সাস্টেনেবল না। সো সবকিছুর একটা 2 বছর 3 বছর কিছু আসলে একটা ওয়াচে রাখতে হয়, একটা মনিটরিং এ রাখতে হয়, যে যেই কাজটা করলাম সেটা কি আসলেই ঠিক মতো হচ্ছে। সো এই কনসেপ্টটা আগে প্ল্যানিং গুলোতে ছিল না। এটাকে বলে এখন অ্যাডাপটিভ প্ল্যানিং ম্যানেজমেন্টের কথা বলা হয়। তার মানে হচ্ছে আপনি আসলে কিছু একটা কাজ করবেন, করে সেটাকে ওয়াচ করার পরে আপনি ডিসিশন নেবেন যে আমি এই একই কাজটা কন্টিনিউ করব কিনা, নাকি আমাকে চেঞ্জ হয়ে আমি আবার ব্যাক করে, যেটা বললাম হয়তো বা ব্যাক করে নারকেল গাছ লাগানোর ডিসিশন নেওয়া হলো। সো এই বনায়নের ব্যাপারটা যতটা জাস্ট বললেই হয়ে গেল যে হ্যাঁ আমি বনায়ন করব অবশ্যই ভালো হবে, সব জায়গায় আসলে ব্যাপারটা ভালো হয় না। অনেক সময় বনায়ন, সেটা এই কুতুবদিয়ার জন্য ট্রু না, বাট সাউথ ওয়েস্টে অনেক জায়গায় এরকম হয় যে বনায়নের কারণে উল্টা আরো এমব্যাঙ্কমেন্ট ব্রিচিং হয়।
আরো ভাঙে। সো একটা সিস্টেমকে বুঝতে হলে তাকে একটু টাইম দিতে হয়, কারণ আমরা তো মেগা প্রজেক্টে যাব, মেগা প্রজেক্টে যাওয়ার আগে তো আমাকে আসলে বুঝতে হবে, একটা যেটাকে বলে অ্যাসেসমেন্ট করতে হবে। সো এই অ্যাসেসমেন্টের জায়গাগুলো এতদিন ফাঁকা ছিল, আমরা জাস্ট ডিসিশন নিয়ে ফেলতাম, করে ফেলতাম। সো কিন্তু এই যে যেটা বললাম আপনাদের যে কিছু মনিটরিং এর ব্যাপার থাকে, সেই অনুযায়ী অ্যাডাপটিভ ম্যানেজমেন্টের কথা বলা হয়। সো এই পরিকল্পনাগুলো নিয়ে এখন গভর্নমেন্ট কাজ করছে আর কি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। যারা দেখতেছেন দেখছেন আমাদের অনুষ্ঠান, সকলকে স্বাগত। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আহ, আপনার আপনার কাছে একটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং ভর্তির ক্ষেত্রে বুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে যদি আপনি শর্ট করে একটা সাজেশন বলেন, যেটা কমন। শর্ট করে সাজেশন বলতে গেলে আমি এটা শুধু বলবো যে কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগে। মানে আমরা যদি আসলে ওই যে আগের সময় যে মুখস্থ বিদ্যাটা ছিল, বুয়েটের অ্যাডমিশনটা কখনোই মুখস্থ বিদ্যা দিয়ে আসলে হবে না। এটা আপনাকে ফুললি বুঝতে হবে কেন আমি এটা করছি। আমি খুব উদাহরণ হিসাবে আমার এরকম করে বলতাম যে এফ ইকুয়ালস টু এম এ, এটা আমরা একটা ইকুয়েশন জাস্ট শুনে আসি, কিন্তু সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি না। এটা আসলে কোন জায়গায় অ্যাপ্লিকেশনটা হবে, এই এই গাড়ি চালানোর ক্ষেত্রে আমি এটাকে অ্যাপ্লাই করব, নাকি আমি আসলে ইঞ্জিন চালানোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, নাকি নৌকা চালানোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, প্রত্যেকটা জায়গায় কিন্তু এফ ইকুয়ালস টু এম এরই কাজে কাজে লাগে, তো অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছি না। সো কনসেপ্টটা ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা বুয়েটের অ্যাডমিশন টেস্টের জন্য, কারণ ওখানে কখনোই কোয়েশ্চেন আপনার রিপিট আসে না, কখনোই কোনো কোয়েশ্চেন আপনার আপনি না বুঝে জাস্ট লিখে যেতে পারবেন, আপনি মনে করতে পারেন। যেমন আমরা যেহেতু এই বুয়েটের সাইটে আছি, আমাদের ক্ষেত্রে অনেকে অ্যাডমিশন টেস্টের সময় আমাদের বাসায় থেকে অ্যাডমিশন টেস্টগুলো দেন। তো দেখা যায়, আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, যে দেখা যায় যে ওনারা মনে করেন আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু চান্স পায় না। সো আমি একটা কথা বলতাম যে বুয়েটে পরীক্ষা দিয়ে মনে করে যে আমি আসলে ভালো পরীক্ষা দিছি, তার মানে তার কোনো আইডিয়া নাই যে বুয়েটের পরীক্ষা আসলে কি। কারণ বুয়েটের পরীক্ষা অ্যাডমিশন টেস্ট আসলে এমন, আপনি দিয়ে আপনার কাছে মনে হবে আমি ভালো আরো করতে পারতাম, আমি আই হ্যাভ ডান সামথিং রং। যার এটা মনে হয় যে আমি আসলে ঠিক মতো দিতে পারি নাই, এটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ, সে আসলে অ্যাডমিশন টেস্টে চান্স পায়, কারণ হি নোজ যে আসলে কোন কতটুকু রেঞ্জে আসলে তার পারা উচিত ছিল। সো এই এই কনসেপশন ক্লিয়ার করাটা এতদিন খুব ডিফিকাল্ট ছিল, ভালো টিচার না হলে হতো না, কোচিং সেন্টারে না পড়লে হতো না। এখন কিন্তু ব্যাপারটা আর তা নাই, যারা কনসেপ্ট আসলেই বুঝতে চায়, এখন কিন্তু 10 মিনিট স্কুলের মতো প্রচুর প্রচুর অনলাইন বেসড আছে। এখন কিন্তু কেউ বলতে পারবে না, আগে আমার আব্বারা যেটা বলতেন যে স্কুলের টিচার ভালো নাই না, এই জন্য তাদেরকে চিটং কলেজে গিয়ে করতে হচ্ছে, কুতুবদিয়া হাই স্কুলে পড়ে থাকলে হচ্ছে না। এখন কিন্তু ব্যাপারটা ট্রু থাকবে না। আমি তো মোবাইলে প্রচুর ইন্টারনেট ইউজ করছি, রাইট? আমি মোবাইলে কথা বলছি, যদি আসলে আমার বুয়েটে অ্যাডমিশন টেস্টের ইচ্ছা থাকে, তাহলে আমি এখন কি করব? আমি কথাটা কমায় দিয়ে আমি সেই ডাটাটা দিয়ে আমি আসলে আমার কনসেপ্ট ক্লিয়ার করব, যে জিনিসগুলো যেখানে বুঝার দরকার ছিল আমি আসলে সেটাকে বুঝে নিব। সো যেটা বললাম যে আগে যে সেটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য, ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, যে কনসেপ্ট ক্লিয়ার করা আগে যতটা ডিফিকাল্ট ছিল, এখন আমি ঘরে বসে আমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারি। সো ঘরে বসে এখন আমি আমার প্রত্যেকটা জিনিস, আমার যেটা দরকার অ্যাডমিশন টেস্টের জন্য দরকার, আমি এখন ঘরে বসে করতে পারি। এবং ইন্ডিয়া তো সেরকম বাইজুর মতো প্রচুর অ্যাপ্লিকেশন আছে, যেগুলো দিয়ে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন যে আসলে কিরকম, কারণ ইন্ডিয়ার কম্পিটিশন আমাদের চাইতেও অনেক হাই। সো ওদেরকে আরো বেটার বেটার কম্পিটিশনের জন্য ফাইট দিতে হয়। সো সেইটাই হচ্ছে কথা, যে আপনি আসলে অ্যাডমিশন টেস্টের জন্য আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব দরকার। এখানে শুধুমাত্র আমি বই পড়েই আমি সবকিছু বুঝে যাব, এইটা মনে হয় এই এই এতটুকুতে কনফাইন থাকলে আসলে হয় না আর কি। এটা জাস্ট অ্যাডমিশন টেস্টের দিক থেকে বলা। হ্যাঁ, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল, যে ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরাও কম যায়, বিশেষ করে বুয়েটে অবস্থা যদি দেখি আমরা, এটা আপনি কি মনে করেন, এটার জন্য কি কারণ? আমি আহ, আহ, এটা থেকে আমি হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম যে কারণগুলো বাধা, সেগুলো কিন্তু বলেছিলাম যে ক্যারিয়ারের জন্য বাধা, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য আসলে কিন্তু কোনো রকম বাধার কথা আমি বলবো যে নট অ্যাপ্লিকেবল। যেটার উদাহরণ আমি এখনই বললাম, যে আমি যদি আসলে চাই যে আমি বুয়েটে অ্যাডমিশন নিতে চাই, তাহলে আমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেই কনসেপ্ট ক্লিয়ার এখন আমি ঘরে বসে করতে পারি। এখন আমাকে আর কোচিং সেন্টারে দৌড়াতে হচ্ছে না। কিন্তু আমি কি চাই কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং সেটার সাথে বারবার বলছি যে ফ্যামিলি সাপোর্টের খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, ইন এ সেন্স যে আমার মোবাইল ইউজ করা আমাকে তো আমার বাবাকে অ্যালাউ করতে হবে। আমাকে তো ইন্টারনেট ইউজ করে আমি যে আমার কনসেপ্ট ক্লিয়ার করছি, এই পয়সাটা তো আমার আমার ক্ষেত্রে ইউজ করার জন্য আমার বাবাকেই স্যাংশনটা দিতে হবে। সো ছেলেদের ক্ষেত্রে দেখার যদি এরকম
হয় যে ছেলেদেরকে আমি মনে করছি যে তার সাথে এত দূর যেতে পারবে না, তাহলে আসলে নট পসিবল। কিন্তু আমরা কিন্তু অ্যাবিউজও করি, আমরা কিন্তু মোবাইলের যেমন খুব ভালো ইউজ করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা মোবাইলের খুব খারাপ ইউজও করতে পারি। সো ইটস অলওয়েজ আপ টু মি। টেকনোলজি উইল বি দেয়ার, টেকনোলজি সবসময় সব জায়গায় থাকবে, কিন্তু সে টেকনোলজি আমি আসলে যদি আগের পুরান উদাহরণ আনি, নিউক্লিয়ার বোম দিয়ে আমি কি আসলে কয়লা খনন করব, নাকি নিউক্লিয়ার বোম দিয়ে আমি আসলে দেশের মানুষকে মারবো, এটা আমার ডিসিশন। সো টেকনোলজি উইল বি দেয়ার, মোবাইল টেকনোলজি আছে, এখন ইন্টারনেট টেকনোলজি আছে, এখন কোনোভাবেই কাউকে আসলে আটকায় রাখা সম্ভব না। এটা হচ্ছে আমার বিলিভ, যে কোনোভাবে আসলে আটকায় রাখা সম্ভব না। কুতুবদিয়ার নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আপনি কিভাবে বলবেন, এগিয়ে নেওয়া যাওয়ার পথটা কি? প্রথম আমি পার্সোনালি আমার ক্ষেত্রে খালি বলতে পারি যে কোনো মেয়ের যদি ঢাকা এসে পড়াশোনা করতে কোনো অসুবিধা হয়, ইনশাল্লাহ আমার বাসায় দরকার হলে গণহারে ফ্লোরে থাকবো, যতজন হোক ফ্লোরে থাকবো। থাকার অসুবিধার জন্য যেন এই প্রবলেমটা না হয়, সেটা আমার সাইড থেকে আমি বলতে পারি, কারণ আমি একটা একাডেমিক এরিয়ায় আছি। আমি জানি প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টের জন্য হোক, কোচিং করার জন্য হোক, তাদের থাকার জায়গাটা নিয়ে একটা বড় প্রবলেম হয়ে যায়, গার্জিয়ানকে আসতে হয়, থাকতে হয়। সো সেই সাইড থেকে আমি এটা বলতে পারি যে হ্যাঁ, আমি যেহেতু একই প্রতিষ্ঠানে আছি দেখে আমার জন্য এটা সোজা, যে তাদেরকে অ্যাকোমোডেশনটাকে এনকারেজ করা। সো ওইটা ছাড়া যদি অন্য কোন রকম হেল্প লাগে, আমি বারবার বলছি যে আমাকে আসলে জানতে হবে নেটে আমি আসলে কি কি সার্চ করব, সেটা আমাকে বুঝতে হবে। আমি আসলে কি জিনিসটা জানতে চাচ্ছি সেটা আমাকে জানতে হবে। এখন আমি ঘরে বসে সবকিছু শিখতে পারি। এখন এমন হতে পারে যে হ্যাঁ, আমি যেটা বললাম যে এই সবচেয়ে বেস্ট হবে হচ্ছে গিয়ে এই দীপশিখা অ্যাসোসিয়েশন, যে তারা একটা অনলাইন প্ল্যাটফর্ম রাখবে, যে কারো যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা আমরা মেন্টর করব। সেটা মোবাইল দিয়ে হোক, আজকাল যেটা বললাম যে মেন্টরিং এর জন্য মোবাইল দিয়ে আমরা মেন্টর করতে, এখন তাকে বাসায় গিয়ে পড়াতে হয় না। আমার আব্বাদেরকে জায়গির মাস্টার হিসেবে থাকতে হয়েছে পড়াশোনা চালানোর জন্য, নিজের খরচ চালিয়ে তারা মহিষ পেলে পেলে তারা পড়াশোনা করে করে উঠে আসছে। সো ওই সিচুয়েশন থেকে আমরা এখন অনেক উঠে আসছি, আমাদের জন্য এখন পড়াশোনা অনেক ইজি, আগের মতো সেই কঠিন জীবনটা নাই। কিন্তু যেটা বললাম যে আমি আসলে ইচ্ছা থাকলে কোনোভাবে আমাকে আসলে আটকে রাখা যাবে না। আমি তখন মোবাইলের খরচ না করে আমি তখন নেট দিয়ে আমি পড়াশোনা করব, যদি আমার পড়াশোনার ইচ্ছা থাকে। কিন্তু সবাইকে বারবার বলছি, সবার কিন্তু পড়াশোনা করার আসলে দরকার নাই। পড়াশোনার যে ভালো, শুধু সেই পড়াশোনা করব। যে ভালো না, তাকে আমি অল্টারনেট ভোকেশনাল ট্রেনিং দিতে পারি। আমি আরেকটা জিনিস এই পরিকল্পনার ক্ষেত্রে আপনাদের কথার ক্ষেত্রে উঠে আসে, আমি বলি যে যশোরের মতো জায়গা যদি বলেন বা অন্যান্য জায়গায়, আপনি দেখবেন তাদের কাঁথা স্টিচ বিখ্যাত। তারা হাওড়ের এরিয়ায় তারা 6 মাস পানির তলে থাকে। কুতুবদিয়া তো 6 মাস পানির তলে থাকে না। 6 মাস তাদের কোনো কাজ ছাড়া বসে থাকতে হয় না কুতুবদিয়াকে, কিন্তু ওদের কিন্তু 6 মাস বসে থাকতে হয়। সো হোয়াট ডু দে ডু, তারা কিন্তু তখন ইনকাম করে নকশি কাঁথা, শীতল পাটি এগুলো দিয়ে। এগুলোর জন্য কিন্তু আপনার এডুকেশন লাগে না, এগুলোর জন্য কিন্তু সিম্পল ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়ে। কিন্তু আমি আসলে এটা করতে চাই কিনা, আমি আসলে উঠে আসতে চাই কিনা, যদি ইচ্ছা থাকে, আমি এটা খুব স্ট্রংলি বিলিভ করি যে কোনোদিন কোনো কারণ বাধা হয়ে দাঁড়ায় না। সেটা সবাইকে যে পড়াশোনা করে সাকসেসফুল হতে হবে, নট থিংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকসেসের অনেক সংজ্ঞা দিয়ে রাখছেন, কিভাবে সাকসেসফুল হতে হয়। সো আমরা কিভাবে সাকসেসফুল হতে পারবো সেটার জন্য যে সবসময় পড়াশোনা দিয়ে আসতে হবে না, তবে পড়াশোনা একটা এই জন্য কাজে লাগে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমার মেয়েকে আমার শ্বশুর একটা কথা বলেন, যে আমাকে রিকোয়েস্ট করেন যে একদিন তুমি তোমার মেয়েকে দোতলা থেকে ঢাকা শহর দেখতে বলবা, দেন 5তলা ছাদ থেকে ঢাকা শহর দেখতে বলবা, দেন 10তলা তোমাদের যে টাওয়ারটা আছে সেটার উপর থেকে ঢাকা শহর দেখতে বলবা। 3টা জায়গা থেকে ঢাকা শহর দেখার পরে কি চেঞ্জটা সে দেখলো সেটা যেন সে এক্সপ্লেন করে, কারণ আমার মেয়ে খুব লেখায় ভালো। কারণটা কি, আমি যখন জিজ্ঞেস করলাম আব্বা এরকম করার কারণটা কি, আমার শ্বশুর আব্বাকে যখন আমি জিজ্ঞেস করছি, উনি তখন বলে যে দ্যাট ইজ দ্য পার্সপেক্টিভ। তুমি যত পড়াশোনা করবা তোমার ইয়ের নলেজ তত ব্রডেন হবে। তুমি ম্যাট্রিকে থাকতে যা জানতা, তুমি বিএসসি তে গিয়ে আরো বেশি জানো, আমি পিএইচডি তে গিয়ে আমি আরো বেশি জানি। সো এই বেশি জানাটার যে পার্সপেক্টিভটা অনেক বড় হয়। যেটা বললাম যে আমি ছোট স্কুল থেকে বড় স্কুলে গিয়ে আমি যেমন বুঝলাম যে আমি দুনিয়ায় আসলে অনেক ছোট, ঠিক সেরকম আপনি যখন একজন বিদেশে পিএইচডি করতে যায় তখন সে বুঝে সে আসলে বাংলাদেশের রাজা যাই হোক, বিদেশে সে কিছুই না, জিরো। সো এই জিনিসগুলার এই পার্সপেক্টিভটার জন্য আসলে আমাদের শিক্ষাটার দরকার হয়। শিক্ষাটা আসলে আপনার পার্সপেক্টিভ বাড়ানোর জন্য দরকার হয়, কিন্তু আপনি কিভাবে ইউজ করবেন শিক্ষাটাকে, ইটস অল আপ টু ইউ।
যেটা বারবার অনেকেই বলে থাকেন, যে বললাম যে আপনি যে রান্না ভালো পারে সে রান্না দিয়ে এখন উঠে আসতে পারবে, যে ঝাড়ু দেওয়া ভালো পারে সে ইভেন্ট ম্যানেজমেন্ট করে উঠে আসতে পারবে। সো এত অপশন, এখন এত অপশন, আমি আসলে কিভাবে উন্নতি করতে চাই, ইট উইল বি মাই ডিসিশন। আমার স্ট্রং আমার আমার মধ্যে কোনটা স্ট্রেংথ আছে। আমি যদি অঙ্কে ভালো হই তাহলে না আমি পড়াশোনাতে যাব, আমি যদি সায়েন্সে যাব, আমি যদি হিস্ট্রিতে ভালো হই তাহলে আমি আরেকটা সাবজেক্টে যাব। কিন্তু যদি আমি এগুলো কোনোটাতে ভালো না হই, আমি কোনটাতে ভালো সেটা বুঝে আমি সেটার উপর এমফ্যাসিস দিব। আমি যদি যেটা বললাম কাঁথা স্টিচ ভালো পারি, যশোরের মানুষ কাঁথা স্টিচ দিয়ে উঠে আসছে, শীতল পাটি দিয়ে ওদের ইনকাম চলে, যেটার উদাহরণটা বারবার বলছি। সো কাউকে উঠে আসা আসলে আটকানো যাবে না যদি আমি চাই। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। একজন জানতে এমএস বাপ্পি নামে একজন জানতে চেয়েছেন একটা প্রশ্ন, উপকূলীয় এলাকা থেকে বুয়েটে স্টুডেন্ট কম চান্স পায়, মূলত কি স্টেপ নিলে আমরা বুয়েটে একটু বেশি চান্স পেতে পারি, সে ব্যাপারে উনি একটু সাজেশন চেয়েছেন। আমি যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই আমরা যে উপকূলীয় এলাকায় আছি আমাদের সুযোগ সুবিধা ঢাকা শহরের মতো না, আমাদের সুযোগ সুবিধা চিটাং শহরের মতো না। কিন্তু যেটা বারবার বললাম, যদি এমন হয় যে আমি শুধুমাত্র সুযোগের অভাবে আমি চিটাং কলেজে পড়তে পারলাম না, সেটার অভাবে আমি আসলে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারছি না, সেই জিনিসটা এখন আর ট্রু থাকছে না। এই যে আমরা এখন যেমন অনলাইনে আসছি, আমি বললাম যে আমি আগে অফলাইনে যেতে পারি নাই, আমি মিটিং গুলো অ্যাটেন্ড করতে পারি নাই, কিন্তু অনলাইনে এখন এভরিথিং পসিবল। সো অনলাইনে সেই জায়গাগুলোকে যদি কেউ কারো হেল্প লাগে আমি সেগুলো বলতে পারি, যে কোনখান থেকে যেমন ছোট করে বললাম না যে 10 মিনিট স্কুল, আমার যদি কনসেপ্ট ক্লিয়ার করার ব্যাপার থাকে আমি তাহলে 10 মিনিট স্কুলের কাছ থেকে শিখে নিতে পারবো। ইটস অল ফ্রি, শুধুমাত্র আমার ডাটাটা লাগবে। সো ডাটাটা আমি এখন ইউজ করে আমি যদি খারাপ হতে না যাই, সে দিয়ে আমি যদি কনসেপ্ট করি যে আমি এডুকেশনাল কোন কোন এরিয়ায় আমি আসলে দেখবো, আমাকে আসলে কেউ আটকায় রাখতে পারবে না। সো আগে যে জিনিসগুলো ট্রু ছিল, যে এখন আমি শুনলাম যে কুতুবদিয়া থেকে শুধুমাত্র 2টা ছেলে বুয়েটে চান্স পেয়েছে, সো এই জিনিসটা এতদিন পর্যন্ত ট্রু ছিল, কিন্তু এই যে কোভিড আমাদের ফুললি মাইন্ড সেট আপ চেঞ্জ করে দিয়েছে না। সো এখন আপনারা দেখেন, আপনারা মোর রিলাই করেন নেটের উপর, সো নেট আপনাকে এখন অনেক ব্রড করে। সো আপনাকে এখন আর কেউ আটকে রাখতে পারবে না। এটা এটা হচ্ছে আমার বিলিফ। ধন্যবাদ, যিনি প্রশ্ন করেছেন উত্তরটি হয়তো পেয়েছেন। আহ তরুণ প্রজন্ম, আমাদের মতো যারা স্টুডেন্ট আছে বা যারা এখনো গ্রাজুয়েশন লেভেলে আছে, তরুণ প্রজন্মের জন্য আপনি সাজেশন, দিক নির্দেশনামূলক কি বলবেন? তরুণ প্রজন্ম, আমরা আমাদের তরুণ প্রজন্মে যা করতে পারি নাই, এখনকার তরুণ প্রজন্ম তার চাইতে অনেক অনেক অবদান রাখতেছে, উইচ ইজ দ্য বেস্ট থিং এভার। সো তরুণ প্রজন্মকে দিয়েই দেশের আসলে যে চেঞ্জটা আমরা স্বপ্ন দেখি সেটা পসিবল। আমাদের জেনারেশন আসলে এখন মনে হয় না তেমন কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবে। সো তরুণ প্রজন্মের এই পসিবিলিটিটা অনেক ভাই। তারা, যেটা বললাম যে আমি দেখেছি আপনাদের বৃক্ষরোপণ কর্মসূচি থাকে, তার এর এই এই জিনিসগুলো আমাদের সময় আমরা এটাতে আমাদের এই অ্যাক্সেসিবিলিটিটা ছিল না। আমরা চাইলে বৃক্ষরোপণ কর্মসূচি করতে পারি নাই, একটা একটা একসাথে গ্যাদারিং করে কোনো একটা প্ল্যান করতে পারি নাই। সো আপনারা এই স্ট্রেংথটাকে কাজে লাগাতে পারেন। যেমন বৃক্ষরোপণ সূচির কথা বললাম, সেরকম আপনারা যদি খেয়াল করেন যে ওই 1 টাকায় আহারের মতো কিছু আছে, রাইট? যারা খাওয়াতে পারছে তাদের খাওয়ারটা নিয়ে খাওয়া আগায় দিচ্ছেন। যারা পড়াশোনা করার ব্যাপারটা থাকে, যেরকম বললাম যে আমাদের সবারই আন্ডারে কেউ না কেউ থাকে, আমার আন্ডারে আমার কাজের মেয়ে থাকে, সেরকম আমার কাজের মেয়ের আন্ডারেও কিন্তু কেউ না কেউ তার বাসার মধ্যে সে পালতেছে, রাইট? সো সবারই আন্ডারে কেউ না কেউ থাকে। আমি যদি জাস্ট আমার যারা সাবঅর্ডিনেট আছে, আমি যদি সিম্পলি তাদের জন্য চিন্তা করে কিছু করি, সেটা পসিবল। সো তরুণ প্রজন্মের মধ্যেও ঠিক সেরকম আছে, তার ছোট ভাই থাকবে, তার পাশের ছেলেটা যে কামলা খেটে খায় সে হয়তোবা সময় করতে পারছে না, তাকে আপনি এনকারেজ করতে পারেন। সো কোনো দিক দিয়ে আসলে কেউ যদি ভালো কাজ করতে চায়, ভালো কাজ করার এত অপশন খোলা। আমরা শুধুমাত্র টাকার কথা ভাবি। সেদিনও ওই হাদিসের কথা আসছিল যে আপনার একটা সূরা বাকারার আপনারা যদি 261 থেকে 274 দেখেন, দেখবেন পুরো সাদাকা নিয়ে, এবং ইটস রিয়েলি বিউটিফুল যে আপনার আসলে কিভাবে অনেক এনরিচ করা যায়। তো সেটার এগেনস্টে সাদাকা আমরা যেমন শুধুমাত্র ভাবি যে টাকা পয়সা দিয়ে হবে, অনেক সময় তা না, জাস্ট আ স্মাইল ক্যান বি ইয়োর সাদাকা। সো স্মাইলের দিক থেকে যেটা বললাম যে আপনি সিম্পলি হচ্ছে যে একজনকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, একজনকে মেন্টর করতে চাচ্ছেন, মেন্টর করতে কিন্তু আসলে কখনো কোনো পয়সা লাগে না। আমরা সারাক্ষণ উপদেশ দিয়ে বেড়াই, কিন্তু উপদেশটা যে আসলে দিব সেটা কি মানুষকে শোনানোর জন্য দিচ্ছি, নাকি আসলে আমি সিনসিয়ারলি চাই যে তার উপকার হোক। আমি যখন আমরা যদি ইয়ে করে থাকি যে
জামাতে নামাজ পড়ার দিকে আমরা সবাই খুব বেশি এমফাসিস দেই। আমরা মনে করি যে আজকে একজন জামাতে আসলো না, ও তুই সব মনে হয় তোমার চলেই গেল, সব সবটা আমি পেয়ে গেলাম। কিন্তু ইটস দ্য আদার ওয়ে রাউন্ড। জামাতের সিস্টেমটাই হচ্ছে আসলে এমন হওয়ার কথা যে আপনি আপনার কমিউনিটিকে চিনবেন। আজকে যখন একজন আসলো না, আপনি তার বাসায় গিয়ে খোঁজ নিবেন কেন সে আসলো না, তার কি কোনো প্রবলেম ছিল। ফিলসফি অফ আপনার আসলে হওয়ার কথা, যেটা বললাম যে কন্ট্রিবিউট করতে চাইলে একটা তরুণ সমাজ যে কতভাবে কন্ট্রিবিউট করতে পারে, কারণ তাদের উপর রেসপন্সিবিলিটি থাকে না ফ্যামিলির। এই সময়টা আপনারা যখন ক্রস করে চলে আসবেন, তখন আফসোস করবেন যে ওই সময় আমি কত কিছু করতে পারতাম, এখন আমি সেটা করতে পারছি না। সো তরুণ সমাজের আইডিয়া আমাদের চেয়েও বেটার, এবং দে ক্যান কাম আপ উইথ মাচ মোর, মানে আরো অপরচুনিটি নিয়ে তারা আসবে বলে আমার ধারণা। ধন্যবাদ। অনেকেই আপনার বাড়ি কোথায় সেটা জানতে চাচ্ছেন। আপনি যদি একটু করে লেমশাখালীর কোন জায়গায় যদি বলে। সেটা মনে হয় সবচেয়ে বেটার, আমার আমার এখানে যারা মামা আছেন ওনারাই সবচেয়ে আমার চাইতে বেটার বলতে পারতেন যে আসলে লেমশিখালী ঠিক কোন জায়গায়। কারণ আমাদের যেটা হয়, যেটা হতো ছোটবেলায়, আমার যেটা মনে আছে যে আমরা জাস্ট ফলো করতাম। ছোটবেলায় লেমশিখালী থেকে শিকদারপাড়া যেতে প্রচুর হাঁটতে হতো, আমার স্মৃতিতে শুধু সেটাই আছে। একটা মাঝখানে গিয়ে আমি কাঁদতাম, আমি যাব না, আর হাঁটবো না। তখন দেখা যেত যে ফিরে যেতেও লাগবে 20 মিনিট হাঁটা, আর সামনে যেতেও লাগবে 20 মিনিট হাঁটা, একদম মাঝখানে এসে আমরা এরকম টায়ার্ড হয়ে যেতাম। সো এই এক্স্যাক্টলি কোন জায়গা এটা বলাটা খুব কঠিন হবে আমার জন্য, কিন্তু আমি as per I know, আমি যতটুকু জানি সেটা একটু যদি বলি। সেটা হচ্ছে লেমশাখালী কালোহাজির যেটা বাড়ি, কালোহাজির বাড়ির ওই পাশে হচ্ছে আপনাদের, পূর্ব পাশে হচ্ছে আপনার বাড়ি। তো যদি জসিম চেয়ারম্যানদের পূর্ব পাশে, আরো পূর্ব পাশে হচ্ছে ওনাদের বাড়ি। এক্সাক্ট লোকেশনটা আমারও জানা নেই। এই আর কি। অনেকেই আপনার বাড়ি আমার আমার লেমশাখালী কোথায় আমার সেটা শুধু জানতে চায়। এটাই মনে আছে যে দূর থেকে তখন গাছ দেখে চিনতাম, ওই হাঁটতে হাঁটতে ওই ঘাট থেকে নেমে। আর এখন তো একটা সাইক্লোন সেন্টার আছে, সেটার জন্য হলো একটু বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ধন্যবাদ। আপনার কুতুবদিয়ার আর কোনো স্মৃতি আছে কিনা? কুতুবদিয়ার স্মৃতি অবশ্যই আছে, থাকবে না কেন, অবশ্যই আছে। আমার সবচেয়ে যেগুলো, এখন আমি যেহেতু ওয়াটারে কাজ করছি, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি, এখন আমার জন্য জিনিসটা রিলেট করা আরো অনেক ইজিয়ার, আগে অতটা ইজিয়ার ছিল না। আমার ছোটবেলায় যখন আমরা যেতাম, মনে আছে 91-এর আগে যখন যেতাম, তখন অনেক ধান, মানে তখন ধান কেটে কেটে রাখা থাকতো। আমন ধান ছিল যতদূর সম্ভব, ওগুলো। সো ওগুলোতে পা, আইল থেকে নেমে গেলে সূচের মতো পায়ে ফুটতো। তো সেটা আমি এক্সপেক্ট করছিলাম যখন লাস্ট 2010-এ মনে হয়, টেনে না, হ্যাঁ আচ্ছা। তো যাই হোক, তখন যখন গেছি তখন দেখলাম সব নুনের মাঠ। সো লবণ যে এখন অনেক বেশি, এখন যে আসলে ধান কমে যাচ্ছে, এগুলো যে ক্লাইমেট চেঞ্জের এক একটা ইম্প্যাক্ট, সেটা তো এখন রিলেট করতে পারি, তখন বুঝতে পারতাম না। তারপরে মনে আছে আপনার স্টিমারে করে যখন যেতাম 3 ঘন্টার মতো লাগতো, এবং দ্যাট ওয়াজ রিয়েলি এনজয়েবল জার্নি। কিন্তু যখন স্টিমার পেতাম না, আমাদের ইঞ্জিন নৌকায় যেতে হতো। ইট ওয়াজ অ্যান হরিবল এক্সপেরিয়েন্স। এই যে এই ডান পাশে আমার একজন বমি করছে, বাম পাশে আমার একজন বমি করছে, আমি তখন কোন রকমে ভমিটিং যেন দেখতে না হয়, তার জন্য জানলা খুঁজতাম, কোন দিকে জানলা দেখা যায়, জানলা দিয়ে কোন রকম যদি একটু মুখটা বাইর করে রাখতে পারি, তাহলে আমি হয়তো ওই গন্ধটা পাবো না। সো এই এই জার্নি গুলার যে তারপরে হচ্ছে আপনার নৌকা করে যখন যেতাম, আমার কাছে এরকম মনে হতো যে আমি জাস্ট পড়ে যাব, যে কোনো সময় যে কোনো মোমেন্টে আমি পড়ে যাব, কারণ এত দুলতো নৌকাগুলো। সো এগুলো এগুলো এক একটা এক্সপেরিয়েন্স ইন এ সেন্স, যে এগুলো যদি না থাকে আপনি আসলে বুঝবেন না যে আপনি আসলে কত ভালো অবস্থানে আছেন। আমরা যে ওই ওই পজিশন গুলা, তারপর আমার খাওয়ার কথাগুলো খুব মনে আছে, প্রচন্ড ঝাল হতো ঈদের সময়। আপনার খেতে যখন বিভিন্ন বাসায় খেতে যেতাম, নাস্তা টাস্তা দিত, ভাপা পিঠা দিবে, আমরা খুব খুশি যে হ্যাঁ ভাপা পিঠা খাবো। দেখা গেলো ভাপা পিঠার মধ্যে এত ঝাল দিল যে ভাপা পিঠা খেতে পারছি না। আচ্ছা ভালো কথা, তরকারি ঝাল লাগছে, ঠিক আছে ডাল নেই। ডাল নিতে গিয়ে দেখা যেত ডালের মধ্যেও ঝাল, যে ডাল যে ঝাল হতে পারে এটা আমার কোনো আইডিয়াই ছিল না, আমি যদি আসলে কুতুবদিয়া ওনাদের সাথে না ইয়ে করতে হতো। সো কুতুবদিয়া যাওয়ার স্মৃতি, ওখানে কয়েকদিনের থাকা স্মৃতির চাইতেও সবচেয়ে বেশি স্মৃতি যেটা, সেটা হচ্ছে আমাদের বাসায় সবসময় কুতুবদিয়ার মানুষরা থাকেন। কেউ না কেউ থাকেন, কেউ না কেউ অলওয়েজ, এরকম একটা দিন যায় নাই যে আমাদের বাসায় আসলে কেউ নাই। সো সবসময় আমরা আপডেট পাচ্ছি যে ওখানে কি হচ্ছে, ওখানে কার কি হচ্ছে, এবং আমার আব্বা তো এখনো পর্যন্ত পুরা বলে ফেলতে পারে যে কোন ফ্যামিলির সাথে কোন ফ্যামিলির বিয়ে হচ্ছে। এখানে জাস্ট ঢাকায় সে এত বছর ধরে আছে, কিন্তু তার লিঙ্কটা এত স্ট্রং। সো কোনোভাবেই, আমি যেটা বললাম যে আমার বিয়ে উত্তরবঙ্গে হয়েছে, কিন্তু আমার বাসায় মানুষ থাকে সব কুতুবদিয়ার মানুষই।
সো এই জিনিসগুলা মানে যতই আমরা দূরে থাকি, আমার কাছে মনে হয় যে অ্যাটাচমেন্টটা কখনো আসলে মানে অনস্বীকার্য আর কি। যে আমি এরকমও হয়েছে যে আমার পিএইচডির ক্ষেত্রে আমি ডেডিকেশনের মধ্যে আমার কুতুবদিয়ার আমাকে যারা হেল্প করেছে, আমি তাদের কথা বলতে বাধ্য হয়েছি। কারণ উনাদের হেল্প ছাড়া আমি আসলে এই যে যেটা বললাম যে জার্নি ক্রস করেছি, সেই জার্নি কখনোই ফ্রুটফুল হতো না। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। অনেকে হ্যালো, অনেকেই আপনার পরিচয় জানতে চেয়েছেন, তাদের জ্ঞাতার্থে বলতেছি বুয়েটের সাবেক প্রফেসর ডক্টর জাকিরুল্লাহর মেয়ে উনি। এটা অনুষ্ঠানের শুরুতেই পরিচয় পর্বে উনি বলেছিলেন। ধন্যবাদ। এখন আমরা আপনার কাছে একটা অনেকেই প্রশ্ন কমেন্ট করেছেন, কমেন্ট গুলো আমরা নিয়ে আসবো সময় পেলে। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন। কুতুবদিয়াকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা সেটা কি থাকবে? কুতুবদিয়াকে ঘিরে আমার পরিকল্পনা আসলে, এটা আমি বলবো যে এটা আমার উইক পয়েন্ট। কুতুবদিয়াকে ঘিরেই আমার আসলে সবসময় রিসার্চ করার ইচ্ছা। আমি বারবার বলেছি যে আমি যত করতে চেয়েছি আমি ডিসকারেজ ফিল করেছি। তো আমি মনে করি যে এই দীপশিখার এদের মাধ্যমে আমাকে যদি এই ওয়াটার রিলেটেড বলেন, কিংবা ইরোশন রিলেটেড বলেন, কিংবা এমব্যাকমেন্ট ব্রিচিং রিলেটেড বলেন, মানে ইঞ্জিনিয়ারিং যে কোনো প্রবলেম রিলেটেড বলেন, সেটা কোন জায়গায় এক্স্যাক্টলি কি হচ্ছে, এটা যদি আমাকে ফুললি কেউ মানে ওখান থেকে, আমাদের কিছু স্ট্রাকচার আছে যে স্ট্রাকচারড ওয়েতে আসলে আমরা ইনফরমেশন গুলো আমাদের লাগে, এটা জাস্ট আপনি মুখে বললেন হয়ে গেল, জিনিসটা ঠিক সেরকম না। সো ওই ক্ষেত্রে আমাদের আসলে স্টেক হোল্ডারদের উপর ডিপেন্ড করতে হয়। সো আমি মনে করি যে রিসার্চটা ফুললি সবসময় নেগলেক্টেড হয়ে আসছে, রিসার্চের এরিয়াটা। সো আমি যেহেতু এখানে রিসার্চার হিসাবে আছে, আমি যতই টিচার হই, আমার মেইন উইকনেস হচ্ছে গিয়ে রিসার্চে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডও হচ্ছে গিয়ে রিসার্চে মোর স্ট্রং। সো ইন দ্যাট সেন্স আমার কাছে সবসময় মনে হয়েছে যে কুতুবদিয়ায় যেহেতু কোনো প্রজেক্টের আন্ডারে যখন হয়, তখন একটা অ্যাসেসমেন্ট হয়, নিড অ্যাসেসমেন্ট যেটাকে আমরা বলি, সেই জিনিসটা প্রপারলি হতে পারে নাই। সেটা কিছু ইন্ডিকেশন নাসিম আঙ্কেলও বলে গেছেন যে ওই কাজ করার সময় বাঁশখালী অন্যান্য এরিয়ার ইস্যুগুলোকেও একসাথে মিলিয়ে একটা বিশাল রিকোয়েস্ট প্রপোজাল ওখানে যায়। সো এই একটু জিনিসগুলো কাছে। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো এইখানে যে এরিয়াটা যেটা বললাম, যে এই রিসার্চের ক্ষেত্রে আমাকে যদি আপনারা মানে আমি যদি আসলে একটা ফোরাম জানতে পারি, যে এই ফোরামের কাছে গেলে আমি যে ধরনের ইনফরমেশন গুলো চাচ্ছি এবং যে ডিটেলস ইন ডেপথ ইনফরমেশন গুলো চাচ্ছি, সেটা যদি পেতে পারি, তাহলে একটা অ্যাসেসমেন্টটা, খুব একটা ডিটেল অ্যাসেসমেন্ট করা আমার পক্ষে সম্ভব হবে। এবং সেটা মাইট বি এখন হেল্পফুল না হোক, এক সময় না কারো কারো কাছে হেল্পফুল হবে। কোনো কাজ আসলে কখনো মানে পড়ে থাকে না, এটা যে কোনো সময় এটা কাজে লাগতে বাধ্য। সো আমরা যে এই একটা আমার যে একটা এই নেট, এই আমি বলবো যে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার বলেন, কিংবা একটা যে আমার যে আত্মীয় স্বজনের একটা বিশাল নেটওয়ার্ক, ইনারা ম্যাক্সিমামই আমি যাদের চিনি তারা এখন চলে এসছেন সবাই ঢাকায়, নয়তো চিটাগাংয়ে। কিন্তু আমাকে যদি কুতুবদিয়ার কোনো প্রবলেম নিয়ে আসলে কাজ করতে হয়, আমাকে জানতে হবে ঠিক মাঠের ওই মানুষগুলোর কথা। নুনের ওখানে আসলে কি হলে আমি আসলে নুনটা এনে আটকাতে পারি না, কিংবা নুনের থেকে রেভিনিউ বাঁশখালীতে অনেক বেশি হচ্ছে, আমার হচ্ছে না কেন, কিংবা আমি আসলে ধানের ক্ষেত্রে কেন এখন আমার আসলে পোলাও তোলাও ছাড়া, মানে কিছু ফিক্স কিছু যারা আমার এখন লিমিটেড হয়েছে, আসলে রিসোর্স গুলো লিমিটেড হয়ে যাচ্ছে, এই লিমিটেড রিসোর্সকে কিভাবে আসলে আমরা আরো সমৃদ্ধ করতে পারি, এই আইডিয়া গুলো তরুণ সমাজ নিয়ে আসবে। এবং তরুণ সমাজ আউট অফ জাস্ট এরকম হলে হবে না যে সে কি মনে করতেছে, ইট শুড বি দা ইনফরমেশন যেগুলো আসলে মাঠ পর্যায়ের মানুষের থেকে আসবে। সো মাঠ পর্যায়ের মানুষের থেকে একটা নিড অ্যাসেসমেন্ট করে যে কি করে করলে এটা আসলে বেটার হবে, তাহলে একটা স্টেপ নেওয়া গভর্নমেন্টের জন্য খুব সোজা হয়। তো আমি মনে করি যে এটা আমার জন্য একটা অপরচুনিটি, যে আপনাদের ওই এরিয়াগুলো নিয়ে যদি কাজ করা আসলে আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে আমাকে একটা ফোরামের সাথে যদি লিংক আপ করে দেন, তাহলে আই ক্যান ডু দ্যাট। মানে এটা আমার প্যাশন থেকেই আসবে। এটার জন্য কোনো রকম মানে আমাকে কাউকে প্ররোচিত করতে হবে না, এটা আমার জায়গা। এটা এখনো আই বিলিভ যে আমি আসলে কুতুবদিয়ারই মেয়ে। সো ইন দ্যাট পার্সপেক্টিভ আমার সবসময় একটা উইকনেস থাকবে। সো এটাই হচ্ছে আমার চাওয়া আর কি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ। আমরা আমাদের দ্বারা যতটুকু আপনাকে সহযোগিতা করা সম্ভব, আমাদের ফোরামের সদস্যরা আপনাকে সহযোগিতা করবে। কুতুবদিয়ায় ব্র্যাক অনেক এক্সপার্টলি, ব্র্যাকের বিভিন্ন লোকবল আছে,
রেজাউল করিম স্যারও আমাদের সাথে আছেন, ওনাদের থেকে একজন আপনার সহযোগিতা পাবেন। এখানে হয়তো আমাদের একজন ব্র্যাকের একজন সংযুক্ত হয়েছেন, জিয়াউল করিম চৌধুরী। আমরা আশা করব এরকম কোনো কাজে যারা সবসময় কুতুবদিয়া থাকেন এবং কুতুবদিয়ার সব বিষয়গুলো একদম কাছাকাছি থেকে দেখেন, তারা তাদের সহযোগিতা পাবেন সেই আশাই রাখবো। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন। আপনাদের অনেকের কমেন্ট আমাদের সময় স্বল্পতার কারণে নিতে পারতেছি না। আপনাদের কোন যুক্তিযুক্ত কমেন্ট থাকলে সেটা আমি তুলে ধরবো। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান এতক্ষণ পর্যন্ত দেখলেন জানাবেন, এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের অনেক সময় দিয়ে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় দিয়ে আপনারা অনুষ্ঠানটা দেখলেন। আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো দীপশিখার সাথে শুরু থেকেই ছিলেন, দীপশিখার কার্যক্রম মূল্যায়ন বা এই অনুষ্ঠানের মূল্যায়ন দুইটাই আমি একসাথে। সেটা একটু কিছুক্ষণ আগে ওটা আমি একটু কভার আপ করার চেষ্টা করেছি যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো দেখে, যেটা একটু বললাম যে কাছাকাছি। কোথায় আপনাদের অ্যাক্টিভিটিস গুলাকে আমি যখন ইয়েতে দেখি, তখন আমার আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে ইনফরমেশন এখন আর কারো কাছে লুকায়িত না। এই ইনফরমেশন গুলাকে ইজিলি পাওয়ার একটা ফোরাম অন্তত এখন তৈরি হয়েছে, যে হ্যাঁ, কুতুবদিয়ার ছেলে মেয়েরা কোথায় কোথায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোথায় কোথায় তারা পড়াশোনা করবার জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেই ইনফরমেশন গুলো আপনাদের ইয়ে গুলোতে দেয়া থাকে। দেন আমি আপনাদের যেটা বললাম, আমি খুব ভালো লেগেছে আমার কাছে বৃক্ষরোপণ কর্মসূচিগুলা। সেই সেখান থেকে, কারণ এই 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 আহ, এরকম কর্মসূচি কুতুবদিয়ায় কখনো আমি আসলে আগে শুনিনি। এটা মেবি আমার আমার ল্যাক অফ, মানে আমার এটা এটা আমার ল্যাকিংস, যে আমি আসলে জানতাম না। কিন্তু আমি আমার নানাকে বলেন কিংবা ওনাদের বলেছেন, সবসময় আমি দেখেছি গাছের প্রতি যে উইকনেস, এখন আমার বাবা মাদেরকেও গাছের প্রতি উইকনেস দেখি। তখন আমার কাছে, যখন আমি লাস্ট কুতুবদিয়া যাই, আমার কাছে মনে হচ্ছে এটা বিরান ভূমির মতো। তো আগে আমরা এক একটা দূর থেকে দেখতে পেতাম প্রচুর গাছওয়ালা বাড়িগুলোর সামনে প্রচুর গাছ, তার মানে ওইটা আসলে বসত বাড়ি, আমার আসলে হাঁটার দিন শেষ। মানে আমরা ছোটবেলায় তো অনেক হাঁটতে হাঁটতে যেতে হতো দাদার বাড়িতে, তখন এইটা কষ্ট লাগতো যে কতক্ষণ পরে গাছ দেখবো, কতক্ষণ পরে গাছ দেখবো। তো এই জিনিসটার খুব অভাব ফিল করলাম যে লাস্ট বার যখন গেলাম, যে এখন আসলে আরো বিরান ভূমির মতো অবস্থা। সো এই দিক থেকে আসলে কি করা যেতে পারে, এবং আমি যেটা যেটা আমার কাছে বললাম যে দীপশিখা অনেক কিছু করছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সেই সাথে আপনাদের থেকে একটু আরো আইডিয়া আসবে যে কি করা যেতে পারে। সেইটা যদি আইডিয়াটা নিয়ে আপনারা যারা আমরা আছি, আহ, যে বিভিন্ন লেভেলে, মনে করেন ওয়াটারের ক্ষেত্রে আমার কাছে ওয়াটারের ইস্যু নিয়ে আসলেন, নাসিম আঙ্কেলের ক্ষেত্রে আপনারা ইকোনমিক্সের প্রবলেম গুলো নিয়ে গেলেন, যে এইগুলো ফিল্ডে আপনারা এখন জানেন যে কে কোন ফিল্ডে আসলে আছে, এই ইনফরমেশনটা এখন খুব ইজিলি অ্যাভেলেবল ইয়াং জেনারেশনের কাছে। সো কার কাছে অ্যাপ্রোচ করতে হবে, কোন জিনিসটা নিয়ে অ্যাপ্রোচ করতে হবে, এই ইনফরমেশনের ফ্লোটা থাকা, এটা খুব খুব হেল্পফুল আপনাদের এই দীপশিখা অ্যাসোসিয়েশনের জন্য। এবং এভাবে কানেক্টিভিটি এঙ্গেজ করা, যেমন বললাম যে আমি আমার ইউনুস মামাকে আজকে দেখলাম, আজকে আমি আব্দুল মান্নান মামাকে দেখলাম, ইনাদের সাথে দেখা হওয়ার কোনো আমরা প্রভিশনই পাচ্ছি না, এখন এত বিজি আমাদের লাইফ, রাইট? সো এটা একটা ফোরাম যে আমরা জানি যে কুতুবদিয়া রিলেটেড কিছু হলে ওয়ে টু গেট এভরিওয়ান এলস। সো এটা আহ, আমি মনে করি যে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। আপনি দীপশিখার কাছে কি প্রত্যাশা করেন, বা 5-10 বছর পর দীপশিখাকে কোন অবস্থানে দেখতে চান? আমি সবচেয়ে বেশি যেটা দেখতে চাই, আমি যেটা বলবো যে আমি আমার নিজের কাজের পরিপ্রেক্ষিতে আমাকে অনেক ইউথ অর্গানাইজেশনের সাথে কাজ করতে হয়। সো ওখানে ওদের যে অ্যাক্টিভিটিস গুলো দেখি, আমার কাছে মনে হয় যে দীপশিখা জাস্ট স্টার্ট আপ মেবি, সেই জন্য মানে এখন আসলে এত লেভেলে কাজ করা সম্ভব যে সেই অপরচুনিটি গুলো আপনারা খুঁজে বের করবেন ডিপেন্ডিং অন ইয়োর ইন্টারেস্ট। এটা এমন হতে পারে না, যেমন আমি ওয়াটারে কাজ করি দেখে আমার ইন্টারেস্ট থাকবে ওয়াটার নিয়ে নিয়ে কি কি কাজ করছেন, রাইট? সো এটা ডিপেন্ড করবে আপনারা আসলে যারা মেম্বার তাদের ইন্টারেস্টটা কোন দিকে, কিন্তু আইডিয়াস গুলো আর এখন অ্যাভেলেবল ইন ইন্টারনেট। যেমন আমি দেখেছি, যেটা আমি আপনাদেরকে আগেও বললাম, যে আমাকে সবাইকে পড়াশোনা করে উপরে উঠতে হবে না, আমার কিছু গ্রুপকে আমি আসলে মেন্টরিং করে, যেটা বললাম হয়তো বা কাঁথা স্টিচ দিয়ে আমি
যারা আসলে কাঁথা স্টিচে আমি তাদেরকে ট্রেন আপ করে তাদের আমি অবস্থা ঘুরানোর কথা চিন্তা করতে পারি। তারপরে যদি কাঁথা স্টিচের ব্যাপারটা না হয়, তারা কোন জিনিসটা তারা পারে, তারা জাল বানাতে পারে, তাহলে আমি তাদেরকে জাল বানানো দিয়ে আমি তাদেরকে এঙ্গেজ করব। সো কোন কোন ক্ষেত্রে একটা ছোট ছোট, কারণ আমি যেটা বুঝতে পারি গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে বলেন কিংবা উপরের টপ লেভেল থেকে দেখলে যদি আমি বলি যে আসলে কারো নজর কুতুবদিয়ার দিকে যাবে না আনলেস আমরা নিজেরা নিজেদের উন্নতি করে আনতে না পারি। কারণ তাদেরকে এত প্রবলেম ডিল করতে হয় যে তারা, যেটা আমি ফার্স্টে বলেছি, ইকোনমিক বেনিফিট যখন উঠে আসে না, সেখানে মানুষজন ইনভেস্ট করতে চায় না। সো আমাকে আমার অবস্থান ঘোরাতে হবে। ঠিক এই অবস্থান ঘোরানোর জন্য কি করতে হবে সেটা যারা এখন কুতুবদিয়া আছেন তাদেরকে চিন্তা করে বের করতে হবে। আমরা শুধুমাত্র সেখানে মেন্টরিং কিংবা একটা অ্যাডভাইজারি রোল প্লে করতে পারি, কিন্তু আপনার প্রবলেম কিন্তু আপনাকে সলভ করতে হবে। সো এই আইডিয়া থেকে ইউথ জেনারেশন যদি চিন্তা করে যে আমি 5 বছর পরে আমাকে ওই অবস্থানে দেখতে চাই, তার জন্য আমি একটা প্ল্যানিং করব, এটাকে লক ফ্রেম করা বলে, অ্যাক্টিভিটি টাইমলাইন অ্যাক্টিভিটিস ফিক্স করব। শর্ট টার্মে আমার এইটা টার্গেট, লং টার্মে আমার এইটা টার্গেট, এবং প্রতি বছর, যেটা আমাদের ইসলামের রামাদানের ক্ষেত্রে আসলে হয়ে থাকে, যে একটা রামাদানের চেয়ে নেক্সট রামাদানে আসলে আপনি নিজের থেকে নিজের কতটুকু ইমপ্রুভমেন্ট হলো সেটা আপনার চেক করার নিয়ম। মনে করেন গত রামাদানে আমি এতটুকু ভালো ছিলাম, আমি কি এই রামাদানে তার চেয়ে বেটার হলাম, নাকি আমি ওই আরো খারাপ অবস্থানে গেলাম। সো রামাদান গুলো আসলে থাকে হচ্ছে আপনার নিজেকে রেজলিউশন নেওয়ার, নিউ ইয়ার রেজলিউশন নেওয়ার মতো। ঠিক সেরকম আপনাদের এই দীপশিখার অ্যাক্টিভিটিস এর মধ্যে এরকম রেজলিউশন থাকবে, যে রেজলিউশনে থাকবে আমার শর্ট টার্ম টার্গেট এইটা, আমার লং টার্ম টার্গেট এইটা, আমি বছরের এত তারিখে গিয়ে চেক করব এই শর্ট টার্মের টার্গেট গুলো আমি ফিল আপ করতে পারলাম কিনা, যদি না পারি কেন পারলাম না, এবং না পারলে এটা আমাকে কিভাবে পারতে হবে। এইটা নিয়ে আপনাদের পুরা একটা ওপেন সোর্স আপনারা ফেসবুকে দিয়ে দিবেন যে আমাদের এইটা টার্গেট ছিল লাস্ট ইয়ারে, এটা আমরা অ্যাচিভ করতে পারছি, এটা আমরা পারি নাই, এটা আমরা রিজন আইডেন্টিফাই করছি, আমরা এখানে আপনাদের আরো রেকমেন্ডেশন চাচ্ছি যে কি করলে আমাদের এই টার্গেটটা আমরা আসলে ফিল আপ করতে পারবো। সো আমাকে আসলে যদি করতে হয়, আমি জাস্ট মুখে বড় বড় কথা বললাম কিন্তু আমার লাইফে কোনো প্ল্যানিং থাকলো না, তাহলে কিন্তু সেটা অ্যাচিভেবল না। সো আপনার চেঞ্জ আপনাকেই আনতে হবে এবং সেটা প্ল্যান করেই আনতে হবে। ধন্যবাদ। সবসময় আমাদেরকে সহযোগিতা পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, সেই কামনায় রাখবো। এবং আমাদের আরেকজন উপদেষ্টা সংযুক্ত হয়েছেন, ডক্টর এস এম মিজানুর রহমান। উনি কমেন্ট করেছেন কুতুবদিয়ার ঢাকাস্থ ডায়াসপোরাদের নিজেদের মাঝে আরো যোগাযোগ বৃদ্ধি করা উচিত। শুভকামনা রইল। আমরাও সেটা মনে করি, যারা আছেন সবার একসাথে হওয়া উচিত। সেই শুভকামনাই রাখলাম, সেই কামনাই রাখলাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন, আমাদের অনুষ্ঠান দেখছেন বিভিন্ন জায়গা থেকে, কি কোন জায়গা থেকে দেখছেন, সকলকে আবারও ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আমরা অনেকের প্রশ্ন নিতে পারিনি সময় স্বল্পতার কারণে। একজন কমেন্ট করেছেন, হ্যাঁ একজন কমেন্ট করেছেন, আমরা সর্বশেষ যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখলেন, সকলের উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি বলবেন? আপনি চাইলে আঞ্চলিক ভাষায় বলতে পারেন বা কুতুবদিয়ার ভাষায় বলতে পারেন। আল্লাহ দোয়া করতে হইম আর কি হইম যেন আল্লাহ হাসে ঠিক মতো যাইতে রিফান ঠিক মানে আল্লাহ হাসে মুখ রক্ষা করা যারে হওয়া দেরি না। তো এই তো আমি মামা টামা যারা আছেন ওনারা বেয়াদবি করলে মাফতাব করি দিবান। হত কিছু হত ন বুঝে হত দোষ দোষ গড়ি থাকি, আবার ওনারা তো অনেক প্রত্যাশা থাকিলেও দেখা যায় যে আমি গড়ির নফারিত। সো ইন একখানা যদি মাফতাব করি দন আনলাই গম হইতো দেরি। আর 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 কি হইবার আছে, জীবা হইলাম যে আল্লাহ আনারে মাফ করি দেন পান, কারণ আলটিমেটলি আমাদের ডেস্টিনি হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো ডেস্টিনি কে অ্যাভয়েড করে আসলে সাকসেস আসে না। সো সাকসেসফুল হতে হলে আমাকে আসলে ফেরত যেতেই হবে, যেটা আমার আলটিমেট টার্গেট। আমি যে এত এত সোসাইটি চেঞ্জের চিন্তা করছি, এত কন্ট্রিবিউট করার কথা চিন্তা করছি, এই কন্ট্রিবিউশন গুলার চিন্তাটা আলটিমেটলি ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কেন, যে কন্ট্রিবিউট করলে আমি উনার কাছ থেকে এক্সপেকটেশন চাচ্ছি। আমার যেন এমন না হয় যে কোনো একটা কাজ আমি করলাম, আমি আপনাদের থেকে এক্সপেক্ট করছি যে আপনারা আমাকে ইন রিটার্ন এটা দিবেন। সো এইটা যেন না হয়, এটার জন্য আমার একটু দোয়া করবেন আপনারা, যেন আলটিমেট টার্গেট থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন মিট করব, সো আই ক্যান মানে আই ক্যান আস্ক ফরগিভনেস। এটাই হচ্ছে গিয়ে আপনাদের কাছে দোয়া চাওয়ার থাকবে।
অনেকেই সংযুক্ত হয়েছেন, অনেকের কমেন্ট আমরা সময় স্বল্পতার কারণে দিতে পারিনি, বলে দুঃখিত। সকলেই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।